আচ্ছা দেখ, এখন যে চ্যাপ্টারটা পড়বো তোদের বইতে চ্যাপ্টার 1.2, ঠিক আছে? কি বললাম? চ্যাপ্টার 1.2 তোদের বইতে চ্যাপ্টার 1.2। চ্যাপ্টারের নাম কি বলতো? বেসিক কনসেপ্ট এন্ড ডেফিনেশন। বেসিক কনসেপ্ট এন্ড ডেফিনেশন, চ্যাপ্টারের নাম হচ্ছে বেসিক কনসেপ্ট এন্ড ডেফিনেশন। ঠিক আছে? তো দেখ কি বলেছে, খুব ভালো করে বুঝতে হবে ব্যাপারগুলো। বেসিক কনসেপ্ট এন্ড ডেফিনেশনটা কি বলছে? বলছে কম্পিউটেশন অফ ইনকাম, আর হচ্ছে তোর কম্পিউটেশন অফ ট্যাক্স এন্ড রিটার্ন অফ ইনকাম। মানে এটা লাইনটা মানে কি বলতে চাইছে? এই চ্যাপ্টার তোকে কি শেখাবে? মানে তোকে বলছি, আজকে আমাদের দেশে কোনো পার্সন যদি ইনকাম করে তাহলে তাকে কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। কোনো পার্সন ইনকাম করলে তাকে ট্যাক্স দিতে হবে। তাহলে একটা পার্সন কত টাকা ইনকাম করে সেটা তো আমি জানতে হবে। আজকে আমাদের দেশে কোনো একটা পার্সন কত টাকা ইনকাম, আজকে ধর আমাদের দেশে বিরাট কোহলি ও সারা বছর ধরে ইনকাম করছে, তোকে তো ট্যাক্স দিতে হবে। তাহলে ট্যাক্স দেওয়ার আগে জানতে হবে কত টাকা ট্যাক্স দেবে, এটা জানতে হবে কত টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে কত টাকা ট্যাক্স দেবে এটা কিসের উপর ডিপেন্ড করবে? ইনকামের উপর। তাহলে সবার প্রথম কি বের করতে হবে? ইনকাম বের করতে হবে। সবার প্রথম ইনকাম, তাই এখানে লিখেছি কম্পিউটেশন অফ ইনকাম। তারপর ইনকাম যেই বেরিয়ে গেল, তারপর ট্যাক্স। প্রথমে ইনকাম কম্পিউট করো, তারপর ট্যাক্স কম্পিউট করো। বোঝা গেল? কম্পিউট করা মানে বের করা। প্রথমে ইনকামটা বের করো, তারপর ইনকাম বেরিয়ে গেলে তুমি ট্যাক্স বের করতে পারবে। ডাইরেক্ট ট্যাক্স কেউ বের করতে পারবে না। ট্যাক্স তো কার উপর হয়? ট্যাক্স তো ইনকামের উপর হয়। ইনকাম বেরোতে পারলেই ট্যাক্স বেরোবে। এবার দেখ কি বলেছে, সেকশন খুব ভালো করে পড়বি, তোদের এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। ইন্ট্রোডাকশন টু বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এই ইন্ট্রোডাকশন টু বেসিক কনসেপ্ট আমাদের 1 নম্বর ধারা থেকে 4 নম্বর ধারায় উল্লেখ আছে। ইন্ট্রোডাকশন টু বেসিক, একটু মনোযোগ সহকারে শুনিস, তুই এমনি আলাদা করে সেইভাবে পড়ার দরকার হয় না। এমসিকিউ এমনি করা যায়, মন দিয়ে শুনলেই হয়ে যাবে, কত পড়ার দরকার হয় না। মানে এমসিকিউ তখন ডাইরেক্ট অ্যান্সার করতে পারবে যদি শুনিস কথাগুলো। ইন্ট্রোডাকশন টু ইন্ট্রোডাকশন অফ বেসিক, বেসিক কনসেপ্টের যে ইন্ট্রোডাকশন কত নম্বর ধারায় বলা আছে? 1 নম্বর ধারা থেকে 4 নম্বর ধারায় বলা আছে। আমি এটার পিডিএফটা দিয়ে দেবো আজকে, ক্লাসটা শেষ হয়ে যাবে। এটা কোনো বই না, এটা আমার, এটা 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 কোনো বই না, এটা হচ্ছে আমার নোট তৈরি করা, ঠিক আছে? কোনো বই না, এটা কোনো বইতে পাবি না এই নোট। ঠিক আছে তো? তো এই ইন্ট্রোডাকশন টু বেসিক কনসেপ্ট এর ধারা কত? 1 থেকে 4 আছে। প্রথম ধারা হচ্ছে সেকশন 1। বইটা অনেক বড় করে করেছে, আমি জিনিসটাকে একটু সামারাইজ করে দিই, ছোট করে দিয়েছি। যে জায়গাগুলো পড়লে তোর ব্যাপারটা হয়ে যাবে। সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। কি বললাম? সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। তাহলে কি বললাম? এই যে এই চ্যাপ্টারটা আছে ইন্ট্রোডাকশন টু বেসিক কনসেপ্ট, এটা ধারা কত আছে? 1 থেকে 4। সেকশন 1 এ কিছু বলেছে, সেকশন 2 তে, সেকশন 3 তে, সেকশন 4 এ। সেকশন 1 এ কি বলা আছে? খুব ভাইটাল কথা, আমি আগের চ্যাপ্টারে পড়েছি। সেকশন 1 ইনকাম ট্যাক্স অ্যাক্টে সেকশন 1 এ কি বলে জানিস তো? ইনকাম ট্যাক্স অ্যাক্টে সেকশন 1 এ বলা আছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট। বুঝলি না কি বলবো? এই যে আমরা যে ইনকাম ট্যাক্স করছি তার 1 নম্বর ধারায় কি বলা আছে? 1 নম্বর ধারায় কি বলা আছে? 1 নম্বর ধারায় বলা আছে যে আমরা যে ইনকাম ট্যাক্স করছি, ইনকাম ট্যাক্সের আইনই আছে 1 নম্বর ধারায়। ইনকাম ট্যাক্স সংক্রান্ত যে আইন সেটা 1 নম্বর ধারায় বলা আছে 1। তাই লিখেছি দেখ, সেকশন 1, সেকশন 1 কি বলছে? বলছে স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেবিলিটি। ইনকাম ট্যাক্সের স্কোপের কথা বলেছে, আর ইনকাম ট্যাক্স কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে, সেটা বলে দিয়েছে। দিস ইজ কল্ড ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এটাকেই বলা হয় ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ঠিক আছে? আর ইনকাম ট্যাক্স অ্যাক্ট কোথায় প্রযোজ্য? সারা ভারতবর্ষে প্রযোজ্য। ইনকাম ট্যাক্স সারা ভারতে প্রযোজ্য। তাহলে কি বলেছে সেকশন 1 এ? কি বলেছে? তো সেকশন 1 এ বলেছে ইনকাম ট্যাক্স। সেকশন 1 এ কি বলেছে? সেকশন 1 এ বলেছে, তাহলে তোকে যদি বলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট কত নম্বর ধারায় বলা যায়? বলবো সেকশন 1। সেকশন 1 এ বলা আছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এটা সারা ভারতে প্রযোজ্য। এই দেখ নিচে লিখেছি সেকশন 1 কি লিখেছি। দ্য অ্যাক্ট ইজ টু বি কল্ড অ্যাজ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, ঠিক আছে তো? কি লেখা আছে? এই যে সেকশন 1 এ যে অ্যাক্টের কথা বলা আছে সেই অ্যাক্টটার নাম কি? ইনকাম ট্যাক্স অ্যাক্ট। কত আমাদের, আচ্ছা আমাদের ইনকাম ট্যাক্স আগের চ্যাপ্টারে পড়েছিলাম মনে কর? না পড়িসনি বা রিভাইজ করিসনি, এইজন্য একটু অসুবিধা হচ্ছে। আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম যে সেকশন 1 এ, সেকশন 1 এ কি বলা আছে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ইনকাম ট্যাক্স অ্যাক্টের নাম কত জানিস? আমি আগের দিন বলেছিলাম ইনকাম ট্যাক্স অ্যাক্ট না আইনটার নাম কত, এবং আইনটা কবে থেকে ভারতে চালু হয়েছে ওটা বলেছিলাম। ইনকাম ট্যাক্স আইন, ইনকাম ট্যাক্স অ্যাক্ট আইনটার নাম হচ্ছে 1961, 1961। পরীক্ষায় দেবেন ইংরেজি। ইনকাম ট্যাক্স আইনটা হচ্ছে 1961, কিন্তু সারা ভারতে চালু হয়েছে কবে থেকে? 1/4/62। এই দেখ লিখলাম 1/4/1962, এই তারিখ থেকে সারা ভারতে চালু হয়েছে। আইনটা কত? 1961। আইনটা 1961, কিন্তু চালু হয়েছে কবে? 1962 থেকে। তাই লিখেছে।
যে দ্য অ্যাক্ট ইজ টু বি কল্ড ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তাহলে আমাকে যদি বলে সেকশন 1 কি বলেছে, সেকশন 1 বলেছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। এই আইনটা সারা ভারতে চালু আছে এবং কবে থেকে সারা ভারতে চালু হয়েছে? 1/4 মতো বলে 1/4/62। একদম মনে রাখার সুবিধা, তুই আইনটার নাম পর 61, আইনের নাম পর 61, চালু হচ্ছে তারপরে তাহলে 62, ঠিক আছে তো? তার মানে আইনটার নাম 61 আর চালু হলো 62। মনে রাখিস কিন্তু, বলিস না, কিন্তু এই কোশ্চেনটা একটু দেবে, আমি এটা লিখে দিচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসি। এই কোশ্চেনটা দেবেই, তুই ফার্স্ট সাপ্লাই যে এমসি গুলো করবি এই কোশ্চেনটা পাবো, এই কোশ্চেনটা পুরো পাবো। এই কোশ্চেনটা 3 থেকে 4 বার বলতে হবে বলে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বোঝা গেল সেকশন 1 বল, মানে আমি পড়াচ্ছি মানে মুখস্থ করাচ্ছি। ইনকাম ট্যাক্স অ্যাক্টের 1 নম্বর ধারায় কি বলা আছে? এইমাত্র বললাম ইনকাম ট্যাক্সের অ্যাক্টের 1 নম্বর ধারায় কি বলা আছে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তার মানে দেখ ব্যাপারটা কি হচ্ছে, আমি পড়াচ্ছি, তোদের ফোকাস আছে অন্যদিকে, তাহলে তার লাভ নেই, পড়তে এসে লাভ নেই, সকালবেলা ঘুম থেকে উঠে এসে। আমি কি বললাম, সেকশন 1 এ কি বলা আছে ইনকাম ট্যাক্স, সেকশন 1 এ ইনকাম ট্যাক্স অ্যাক্ট সম্পর্কে বলা আছে, সেকশন 1 এ ইনকাম ট্যাক্স অ্যাক্ট সম্পর্কে বলা আছে। আর আমরা যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট করছি সেটা কত নম্বর আইন, মানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট কত সালে চালু হয়েছিল? 1961। পুরো কথাটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, এটা সারা ভারতে চালু আছে কবে থেকে? 1/4/1962। সেকশন 1 কমপ্লিট। সেকশন 1 করার পর স্যার সেকশন 2 আছে, 3 আছে, 2 3 আগে পড়বো না, আমার সিকোয়েন্স এরকম 1 এর পর 4 4 এ যাবো, 4 নম্বরটা 1 এর পর 4 এ যাবো, তারপর 2 3 আসবো, 1 এর পর 4। 4 নম্বর কি লেখা আছে? চার্জিং সেকশন। 4 নম্বর কি লেখা আছে? চার্জিং সেকশন। ইনকাম ট্যাক্স কাদের উপর চার্জ করবো? চার্জিং সেকশন মানে কাদের উপর চার্জ করবো? হ্যাঁ হ্যাঁ, না না, সে তো, এটা তো তুই তুই ওইটুকু ভাবে তো ভেবে বলতে পারিস না। এটার ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে যে রুল আছে, ট্যাক্সের রুল ওরা বলে দিয়েছে, ক্যাশ আছে বলে নয়। ব্যাপারটা বলছে যে চার্জিং সেকশন কি পরিষ্কারভাবে লতে বলা আছে ইনকাম ট্যাক্স কাদের উপর চার্জ করবো, সবার উপর। ক্যাশ থাকলে চার্জ করবো, আজকে তোর পক্ষে 10 টাকা চার্জ করবো, তোর কাছে ইনকাম ট্যাক্স মানে বলছি ব্যাপারটা, টাকা থাকলেই চার্জ করবো না। সরকার পরিষ্কার বলে, যেমন তুই রাস্তাঘাটে ভিক্ষা করছিস, ওর কাছেও তো টাকা আছে, ওর কাছে ট্যাক্সের টাকা চার্জ করবো, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স সবার কাছে চার্জ করা হয়, কাদের কাছ থেকে চার্জ করবো লতে কি বলে জানতে হবে। লতে কি বলেছে অলরেডি বলেছে কিছুক্ষণ আগে, আমাদের দেশে যাদের বছরে ইনকাম 2.5 লাখ টাকার বেশি তাদের থেকে চার্জ করবে। কি বললাম? বছরে যাদের ইনকাম 2.5 লাখ টাকার বেশি, 2.5 লাখ টাকার বেশি তাদের থেকে আমি ট্যাক্স চার্জ করবো। তার মানে ধর একজন ধর স্টুডেন্ট, একটা ধর সাপোজ এইচএস পাস করে, একজন ধর বাচ্চা পড়াচ্ছে, ধর একটা বাচ্চা পড়াচ্ছে, মাসে 2,000 টাকা করে, যে মাসে 2,000 টাকা করে বছরে চলে, ও তো ইনকাম করছে, তো ওর থেকে ট্যাক্স দেবে না। রুল কি বলেছে? বলছে যে আমাদের দেশে কোনো পার্সন যদি 2.5 লাখ টাকার বেশি ইনকাম করে তাহলে আমি তার থেকে ট্যাক্স চার্জ করবো। ঠিক আছে তো? দেখি কি লিখেছে সেকশন 2, চার্জিং সেকশন অফ ইনকাম ট্যাক্স। কি লিখেছে ভালো করে, খুব ভালো করে পড়বি, দেখ সুন্দর, আমি যথেষ্ট চেষ্টা করবো খুব সুন্দর করে বোঝানো, কিন্তু বাড়িতে তো করতে হবে। ঠিক আছে, কি লিখেছে? এভরি পার্সন, এভরি পার্সন মানে বুঝতে পারছিস তো? প্রতিটা ব্যক্তি। এবার দেখ লেখা আছে পার্সন কত নম্বর ধারায় বলা আছে, ভালো করে পড়তে হবে। স্যার এটা দেবে পরীক্ষায়, দেবে সেকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন গুলো। তোকে বলতে পারে পার্সন কত নম্বর ধারায় বলা আছে, বলবি সেকশন 2 সাবজেক্ট মুখস্থ করতে হবে এটা। পার্সন কত নম্বর ধারায় বলা আছে? পার্সন সেকশন 2 সাবসেকশন 31। ঠিক আছে, পার্সন সেকশন 2 সাবসেকশন 31 এ বলা আছে। ঠিক আছে, সেকশন 2 সাবসেকশন 31 এ বলা আছে। আচ্ছা, হুজ টোটাল ইনকাম, তার মানে কি লেখা আছে? এভরি পার্সন, এভরি পার্সন মানে প্রতিটা পার্সন, প্রতিটা পার্সন যার টোটাল ইনকাম, কি বললাম? যার টোটাল ইনকাম। টোটাল ইনকাম কত নম্বর ধারায় বলা আছে? সেকশন 2 সাবসেকশন 45। এগুলো এক জায়গায় লিখে লিখে পড়তে হবে, সেকশন গুলো দেবে। সেকশন 2 সাবসেকশন 45, তাহলে কি বললাম? প্রতিটা পার্সন যার টোটাল ইনকাম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। এবার প্রিভিয়াস ইয়ারের সেকশন কত? সেকশন 3। প্রিভিয়াস ইয়ারের সেকশন কত? সেকশন 3। ঠিক আছে, exceeds maximum amount not chargeable to tax is an assessee, assessee section বলেছে section 2 subsection 7, and he is liable to pay tax, and he is liable to pay tax। ঠিক আছে, at the rate of prescribed, at the rate of prescribed in the finance act, ঠিক আছে, or income tax for the relevant assessment year। assessment year section কত? 2, section 2 subsection। স্যার লাইনের মানে কি বলছে? বলতে থাকি, বলছি প্রতিটা পার্সন যার টোটাল ইনকাম, প্রতিটা পার্সন যার টোটাল ইনকাম প্রিভিয়াস ইয়ারে, সব মানে বলবো। দেখ আমি এই যে শুধু ভাবি না পার্সন মানে, তোর কি পার্সন মানে কি জানিস? বল পার্সন মানে কি? বাংলা মানে কি? পার্সন মানে কি? ব্যক্তি।
ইনকাম ট্যাক্সে কি বলি, পার্সন মানে শুধু ব্যক্তি নয়, অনেক মানে আছে পার্সন। ইনকাম ট্যাক্স দাঁড়িয়ে আছে পার্সনের উপর। পার্সন মানে শুধু এক কথায় বলে দিই, পার্সন মানে ব্যক্তি না। পার্সন মানে কি, হাফ পাতা তোকে পড়তে হবে। পার্সন মানে কি, হাফ পেজ পড়তে, পার্সন জিনিসটা কি। মানে মানে ইনকাম ট্যাক্স না বলি, পার্সন মানে কি, পার্সন মানে শুধু ব্যক্তি নয়। তুই একটা পার্সন, আমি একটা পার্সন, ঠিক আছে? আমি একটা পার্সন। আবার যে তোর দক্ষিণেশ্বরের যে কালী মন্দির, ওটাও একটা পার্সন। ওটাও একটা পার্সন। কে বলেছে স্যার এটা, কে আপনারা কে বলে দক্ষিণের কালী মন্দির পার্সন? ইনকাম ট্যাক্স বলেছে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলেছে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলেছে এটা পার্সন। তারপর তারপর ধর ওই যে টাটা কোম্পানি, ওটাও একটা পার্সন। সেটা কে বলে টাটা কোম্পানি পার্সন? ল বলেছে। তারপর ধর তোরা ৩ বন্ধু মিলে একটা ব্যবসা করেছিস। মানে যে পার্টনারশিপ ফার্ম, ওটাও একটা পার্সন। বুঝলি পার্সন কাকে বলে? পার্সন ডেফিনিশনটা বলেছে পার্সন। লতে বলেছে পার্সন মানে তোরা কি জানছিস? স্যার আমি তো একটা পার্সন। শুধু এটাকেই পার্সন বলে না। রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, এগুলো সব পার্সন। ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে তো? পার্সন। এগুলো সব পার্সনের মধ্যে পড়ে। ঠিক আছে? এগুলো সব পার্সন। তো সব বলবো, আলাদা, আলাদা ভাগ আছে। তাহলে কি বললাম? প্রতিটা পার্সন। তার মানে তোর মনে কি বলতো? সিম্পল ব্যাপার। এখন তুই বলি, স্যার আমি ইনকাম করি তাই আমাকে ট্যাক্স দিতে হবে। তাহলে বল, তুই বল, একটা তোর তিরুপতি মন্দির নাম শুনেছিস তো? সাউথে তিরুপতি মন্দির অন্ধ্রপ্রদেশে আছে। তো ওই মন্দিরে সবাই কি ডোনেট করে জানিস তো? ভক্ত, হ্যাঁ, সোনা ডোনেট করে। মন্দিরে সবচেয়ে বেশি কোথাও যদি টাকা ঢোকে না, মন্দিরে সবচেয়ে বেশি টাকা আসে। তাহলে সরকার কি চায়? সরকার বলে যেখানে টাকা আসবে সেখান থেকে ট্যাক্স নেব। তাহলে তোর কি মনে হয় সরকার মন্দির থেকে ট্যাক্স নেবে কি নেবে? নেবে। নেবে। তাহলে তো ট্যাক্স কার থেকে নেয়? পার্সনের থেকে ট্যাক্স। বুঝতে পারলি তো? তার মানে কি বলছে, এভরি পার্সন যার টোটাল ইনকাম, কি বললাম? এভরি পার্সন যার টোটাল ইনকাম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, স্যার ট্যাক্সটা কবে নেবে? প্রিভিয়াস ইয়ার, স্যার সাপোজ আমি তোকে বলছি, আমি এই বছর যা ইনকাম করলাম, আমি এই বছর যে ইনকাম করলাম তার ট্যাক্স কবে দেবো? পরের বছর। তাই তো? তাহলে পরের বছর যে ট্যাক্স নেবে, কোন বছর ট্যাক্স নেবে? এই বছরে। তাহলে এখানে কি বলি, প্রতিটা পার্সন যার টোটাল ইনকাম কবে? প্রিভিয়াস ইয়ারে। প্রিভিয়াস ইয়ার মানে কি বলতো? আগের বছর। প্রতিটা পার্সন যার টোটাল ইনকাম আগের বছর, ম্যাক্সিমাম একটা লিমিট আছে, সেই লিমিটটা ক্রস করি। ম্যাক্সিমাম লিমিট কি? আজকে আমার জন্য ২.৫ লাখ টাকা। আমার জন্য আমার মানে ৬০ বছর। আমার মানে কি বল, আমি তোকে বলছি। আমার মানে কি? মানে আমাদের মতন পার্সন, মানে ইন্ডিভিজুয়াল, যে কোনো ইন্ডিভিজুয়াল, সেটা সেটা আমি হতে পারি, তুই হতে পারি, বা আমার যে বাবা হতে পারে, মা হতে পারে, যে কোনো ইন্ডিভিজুয়াল, বা ধর আরো ইন্ডিভিজুয়াল উদাহরণ দিতে পারি। ইন্ডিভিজুয়াল উদাহরণ যেমন ধর বিরাট কোহলি একটা ইন্ডিভিজুয়াল, শাহরুখ খান একটা ইন্ডিভিজুয়াল, সবার জন্য। এরা যদি ২.৫ লাখ টাকার উপর ইনকাম করে, গভর্নমেন্ট। তবে ব্যাপারটা কি, আজকে আমার ব্যাপারটা কি হয়, ইন্ডিভিজুয়াল ৩ রকমের হয়। একটা একটা মানে এইগুলো তো না জানলেও চলে, এগুলো খুব হাই লেভেলে জানতে হবে। আমি তোকে বলেছি, গল্পটা যখন জানতে পারবি না, ব্যাপারটা বুঝতে পারবি। আজ এখানে আমাদের তোদের বইতে কোথাও ২.৫ লাখের কথা লেখা নেই। কোথাও লিখি না। আমি তোকে বলছি এটা কেন বলি, বুঝতে সুবিধা হয়। প্রতিটা পার্সন যার টোটাল ইনকাম প্রিভিয়াস ইয়ারে একটা নির্দিষ্ট লিমিট আছে, এই লিমিটটা ক্রস করবে তারাই ট্যাক্স দেবে। বুঝতে পারলি তো? একজন ধর, সাপোজ ধর একজন যে বাচ্চা ছেলে বাড়িতে, বাচ্চা ছেলে বলবো না, মোটামুটি কলেজে পড়ছে। ও ধর টিউশন করে, ধর সাপোজ ধর ভালো টিউশন যে ইংলিশ মিডিয়াম পড়াচ্ছে, ১,০০,০০০ টাকা। ১,০০,০০০ টাকা কামাচ্ছে। বছরে ১,০০,০০০ টাকা কামাচ্ছে, ঠিক আছে? বছরে ১,০০,০০০ টাকা কামাচ্ছে। ঠিক আছে? তো এমন কিছু ইনকাম নয়। এমন কিছু ইনকাম নেই বছরে ১,০০,০০০ টাকা কামানো। ঠিক আছে তো? ঠিকই আছে, ইংলিশ মিডিয়াম পড়িয়ে ৪ টে পড়ালেই মোটামুটি টাকা উঠিয়ে যাবে। ৪ টে পড়ালে ১,০০,০০০ টাকা উঠিয়ে যাবে। তো ধর ১,০০,০০০ টাকা কামাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, ওর থেকে কি গভর্নমেন্ট ট্যাক্স দেবে? কেন? ও তো ২.৫ লাখ টাকা ক্রস করেনি। ২.৫ লাখ টাকা ক্রস করলে তখন গভর্নমেন্ট। সেটা পরের কথা। ওইগুলো তো পরের কথা। এখন তুই ১ম অবস্থায় তোকে আমি এখন ইন্ট্রোডাকশন পার্ট দিচ্ছি। এখন তুই একদম মানে বুঝতে পারলি? তোকে এখন ঘরে এখন ১ চামচ জলের কথা বলতে হবে, সমুদ্রের কথা বললে তো হবে না। আস্তে, আস্তে বুঝতে হবে। একদিনে আপনি জানতে পারবেন না, আস্তে, আস্তে জানতে পারবেন। সব জানতে হবে। সব আছে, এইগুলো সব ট্যাক্সের সিলেবাসে। তোর সিলেবাসে নেই, হাই লেভেলে আছে সব। আমরা পড়াই কলেজে এইগুলো পড়াই। ঠিক আছে? সরকার কি করে জানে? তোর তুই কত টাকা ইনকাম হবে, সব জানতে পারবে। পুরো জানতে না পারলেও 90% জানতে পারবে, 10% জানতে পারবে। জানতে পারবে। ঠিক আছে? শোন, আ কি যেন বললাম? প্রতিটা পার্সন যার টোটাল ইনকাম প্রিভিয়াস ইয়ারে একটা লিমিট ক্রস করেছে। লিমিট কত আছে? ২.৫ লাখ টাকা। ২.৫ লাখ টাকা কার জন্য? মানে আমার জন্য ২.৫ লাখ। আমার জন্য ২.৫ লাখ টাকা। বুঝতে পারলি? আমার মানে কি, যেকোনো ইন্ডিভিজুয়াল ২.৫ লাখ টাকা যাদের বয়স ৬০ বছরের মধ্যে। কি বললাম বুঝতে পারলি? কেন বললাম ৬০ বছরের মধ্যে? স্যার তাহলে ৬০ বছরের উপর হয়ে গেলে একটু মানে অন্য? হ্যাঁ, ৬০ বছর হয়ে গেলে অন্য। ৬০ বছর মানে কি সিনিয়র নয়। ৬০ বছর ক্রস করলেই তো সিনিয়র হয়। তা সিনিয়র হয়ে গেলে তাদের জন্য বলছে, সরকার বলছে না সিনিয়র তোদের ইনকামটা কম। সিনিয়র মানুষ বয়স্ক ওই ৬০ বছর অব্দি মানুষ একটা আর্নিং
আর্ন করতে পারে 60 বছরের উপর মনে করছি মানে আয় করার ক্ষমতা কমে যাবে, ঠিক আছে? তাই জন্য সরকার বলছে ওদের জন্য 3 লাখ টাকা করে দিচ্ছে। কত টাকা? 3 লাখ টাকা। এবার বলি স্যার 60 বছরের উপরে। এবার দেখ এখন বর্তমানে সরকার ৩ টে ক্যাটেগরি করে দিয়েছে। 60 বছর অব্দি একটা করেছে। 60 থেকে 80 বছর অব্দি বলেছে সিনিয়র। স্যার ধরুন 80 বছরের উপর হয়ে গেল ধরুন 90 বছর। জেনারেলি বাঁচে না। অনেকেই বাঁচে না। তো 80 বছর থেকে 100 বছরের মধ্যে যদি কেউ থাকে, 80 বছর বা তার বেশি যদি হয় তাদের জন্য সরকার বলেছে ৫ লাখ। ৫ লাখ টাকা। তোর কিচ্ছু লিমিট করতে হবে না। আমি তোকে জাস্ট বললাম যে ব্যাপারটা সরকার কার থেকে ট্যাক্স দেবে। বললাম না যে সরকার প্রতিটা পার্সনের থেকেই ট্যাক্স নেবে। এভরি পার্সন যার টোটাল ইনকাম প্রিভিয়াস ইয়ারে ম্যাক্সিমাম লিমিট ক্রস করেছে। এখন ধরুন স্যার প্রতিটা পার্সন মানে ধরুন না স্যার আমার বাড়িতে না দাদু আছে, দাদুর বয়স 85। তাহলে দাদুর জন্য কত হবে? প্রশ্ন হতে পারে। আমি জানি না বলে। এটা তো না জানলেও চলবে লাইন। বুঝতে পারলি এবার? এই লিমিটটা না জানলেও চলবে। কি বললাম? সরকার প্রতিটা পার্সনের থেকে ট্যাক্স নেবে যার টোটাল ইনকাম প্রিভিয়াস ইয়ারে ম্যাক্সিমাম লিমিট ক্রস করেছে। ঠিক আছে? আচ্ছা স্যার ইজ অ্যান এসএসসি। এসএসসি কাকে বলে? যে ট্যাক্স দেয় তাকে বলে এসএসসি। যে ট্যাক্স দেয় তাকে বলে এসএসসি। ঠিক আছে? এসএসসি। বলবো এসএসসি কাকে বলে পড়বো। সেকশন গুলো কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। সেকশন আসবে কিনা আমি তো লিখে দিচ্ছি এখান থেকে যে কটা আমি মার্ক করলাম এর মধ্যে একটা না একটা সেকশন কোনো না কোনো স্কুলে আসবেই। কোনো না কোনো স্কুলে আসবেই একটা সেকশন। আমি সিওর। স্যার কোন সেকশন আসতে পারে তবু বলুন না। আমার কাছে মন বলছে পার্সন, প্রিভিয়াস ইয়ার, এসএসসি আর অ্যাসেসমেন্ট ইয়ার এই ৪ টের মধ্যে একটা আসবে। এই ৪ টের মধ্যে একটা আসবে। এইটুকু পড়তে এই ৪ টেই আসে। ঠিক আছে? তাহলে আমি সব লিখে দেবো পার্সন, প্রিভিয়াস ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার আর হচ্ছে এসএসসি। এই ৪ টের মধ্যেই আসবে। তাহলে কি বললাম? আবার বলছি প্রথম দিন প্রতিটা পার্সন যার টোটাল ইনকাম প্রিভিয়াস ইয়ারে ম্যাক্সিমাম লিমিট ক্রস করেছে, ঠিক আছে? তাকে ট্যাক্স দিতে হবে। যে ট্যাক্স দেয় তাকে কি বলে? এসএসসি। এন্ড হি ইজ লায়াবল টু পে ট্যাক্স। স্যার ট্যাক্স দেবো ধর আমাকে বলল আমার ইনকাম ২.৫ লাখ টাকার বেশি হচ্ছে আমাকে ট্যাক্স দিতে হবে। স্যার কত পার্সেন্ট ট্যাক্স দেবো? কত টাকা ট্যাক্স দেবো? এটা ডিপেন্ড করে আমাদের যে ফাইন্যান্স অ্যাক্টটা যে প্রতি বছর একটা আইন হয়। প্রতি বছর একটা আমি আগের ক্লাসেই বলেছিলাম বাজেট পেশ হয়। বাজেটে বলা হয় যে ট্যাক্স কত পার্সেন্ট ট্যাক্স দেবে। ওই অনুযায়ী ট্যাক্স ফাইন্যান্স অ্যাক্টে যে রেট বলা আছে সেই রেট ওয়াইজ ট্যাক্স দেবে। বুঝতে পারছো? ফাইন্যান্স অ্যাক্টে যে রেট বলা আছে। অর্থাৎ তুই এবছর তোকে এই বছরের অ্যাক্টে কত পার্সেন্ট হচ্ছে? যেমন বলি তুই এবছর করছিস তুই ১০ বছর আগের রেট দিলি না। এই বছরের রেটটাই ফাইন্যান্স অ্যাক্টে যেই রেটের কথা বলা হচ্ছে। বুঝতে পারলি তো? এটা বলেছে। এবং ট্যাক্সটা দেবো কোন বছর? অ্যাসেসমেন্ট ইয়ারে। তাহলে ব্যাপারটা কিছুটা আইডিয়া হলো। স্যার এই লাইন আমি বলছি আবার বলছি এই লাইন আমার বইতে লেখা নেই। এটা তোকে নলেজ দেওয়ার জন্য বললাম যে জিনিসটা কি ট্যাক্স জিনিসটা কি। ট্যাক্স জিনিসটা কি? প্রতিটা পার্সন যার টোটাল ইনকাম প্রিভিয়াস ইয়ারে ম্যাক্সিমাম লিমিট ক্রস করবে তাকে তো ট্যাক্স দিতে হবে। কোন বছর ট্যাক্স দেবে? অ্যাসেসমেন্ট এই বলেছে। ওইগুলো সব বলবো দাঁড়া আস্তে এইবারে আসে এরপরে পার্সন আসে এরপরে পার্সন আসে। আচ্ছা এত অব্দি বুঝতে পারলি ব্যাপারটা? প্রথম এই প্যারাটা কিন্তু তোর বারণ যে প্যারা তোর বইতে লেখা নেই। জাস্ট তোর নলেজ বাড়ানোর জন্য এটা বললো। ঠিক আছে? তো এখান থেকে তুই মেনলি ইম্পর্টেন্ট কি? এখান থেকে মেনলি ইম্পর্টেন্ট আমি যেগুলো বক্স করছি না ভালো কথা যেগুলো বক্স করছি এইগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। পার্সন এটা পড়তে হবে ভালো করে। ঠিক আছে তো? টোটাল ইনকাম জিনিসটা কি এটা পড়তে হবে তোকে ভালো করে। প্রিভিয়াস ইয়ার এটা তোকে পড়তে হবে ভালো করে। এসএসসি এটা পড়তে হবে তোকে ভালো করে। আর কি? অ্যাসেসমেন্ট ইয়ার এটা পড়তে তাহলে কটা দাগ দিলাম? ১, ২, ৩, ৪, ৫ এই ৫টা পয়েন্ট তোকে ভালো করে পড়তে হবে। তাহলে চ্যাপ্টারটা মোটামুটি কভার। কি বলেছে? স্কোপ অফ টোটাল ইনকাম শ্যাল বি ডিপেন্ড অন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। ও আজকে আমি কত টাকা ইনকাম করছি আমার ইনকাম কত এটা ডিপেন্ড করে আমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ঠিক আছে তো? আজকে আমাদের দেশে সিটিজেন বুঝিস সিটিজেন কাকে বলে? সিটিজেন মানে ধর আজকে আমি এই দেশের সিটিজেন তোরা এখানে যারা বসে সবাই কিন্তু এই দেশের সিটিজেন। সিটিজেন আলাদা রেসিডেন্ট আলাদা। সিটিজেন আলাদা রেসিডেন্ট আলাদা। সিটিজেন বুঝতে পারছিস তো? সিটিজেন মানে হচ্ছে তুই কোন দেশে জন্মগ্রহণ করেছিস। তুই ইন্ডিয়ান সিটিজেন। ঠিক আছে? আর এবার তুই ইন্ডিয়ায় জন্মগ্রহণ করে তুই তোর বিদেশে চাকরি করছিস। তো বিদেশে থাকছিস অনেকে থাকে না চাকরি করতে বিদেশে থাকে। ও তো বিদেশের রেসিডেন্ট। ব্যাপারটা বুঝতে পারলি তো? রেসিডেন্ট বিদেশে। তার মানে ব্যাপারটা বুঝতে হবে এই যে তোর ইনকামটা কত হবে ডিপেন্ড করবে তোর স্ট্যাটাসের উপর। তোর স্ট্যাটাসের উপর। সাপোজ তুই এই দেশে এই দেশের সিটিজেন কিন্তু তুই বিদেশে থাকিস তোর কাজকর্ম বিদেশে। তাহলে ইনকাম তো তুই বিদেশে করলি। তাহলে ডিপেন্ড করবে তোর ইনকামটা এই দেশে হয়েছে নাকি ওই দেশে হয়েছে। এটা আমরা স্ট্যাটাস চ্যাপ্টারে গিয়ে ভালো করে লাস্ট চ্যাপ্টার ফার্স্ট থেকে লাস্ট চ্যাপ্টার। তার মানে তোর টোটাল ইনকাম ডিপেন্ড করে কিসের উপর?
রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের। তাহলে তোকে এটা স্যার এই কোশ্চেনটা এমসিকিউ কোন চ্যাপ্টারে দেবে? এটা লাস্ট চ্যাপ্টারে, এটা লাস্ট চ্যাপ্টারে দেবে। তাহলে তোর আজকে তোর টোটাল ইনকাম কত হবে এটা কিসের উপর ডিপেন্ড করবে? তোর রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর, ঠিক আছে? তুই দেখ না, আজকে ধর আমার পাড়ায় অনেকে বিদেশে চাকরি করছে, আইটি কোম্পানি চাকরি করছে, ঠিক আছে? তার মানে কি ও কি এই দেশ থেকে ইনকাম করছে? ও তো বিদেশে ইনকাম করছে। তাহলে তাহলে এখন যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট ওর কাছে ট্যাক্সের টাকা চায়, ঠিক আছে, ও কি ট্যাক্সের টাকা দেওয়া উচিত? ও তো ইন্ডিয়াতে ইনকাম করছে, ইনকাম বিদেশে করছে। কিন্তু ব্যাপার আছে, কিছু হলেও ওকে ট্যাক্স দিতে হবে। সেটা পরে বলবো যখন চ্যাপ্টার আসবে বলবো, ঠিক আছে তো? পরে চ্যাপ্টার আসবে বলবো, ঠিক আছে তো? অনেক ব্যাপার আছে, আমি তোকে বলবো বলবো এখন একবারে তো জানতে পারবি না, বলবো। হ্যাঁ, ও যদি পুরোপুরি নন রেসিডেন্ট হয় তখন ট্যাক্স দেবে না, নন রেসিডেন্ট হয় না। এবার রেসিডেন্ট যদি এখানকার, এবার তার বলবো রেসিডেন্ট চ্যাপ্টার করতে গিয়ে বলবো, যেমন ধর ও মাঝে মাঝে আসে এখানে, ও মাঝে মাঝে আসে, তখন তো বুঝতে পারলি মাঝে মাঝে আসবে, বলবো ব্যাপারটা ডিটেলসে বলবো পরে। শুধু জাস্ট এইটুকু জানবি যে তোর টোটাল ইনকামটা ডিপেন্ড করবে কি তোর রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর তোর টোটাল ইনকামটা ডিপেন্ড করে। আচ্ছা, এবার সেকশন তাহলে কি কি বললাম বল? আমরা 1 নম্বর পড়লাম আর 4 নম্বর। এবার কোন 2 নম্বর, 2 নম্বর সেকশনে কি বলা আছে? ডেফিনেশন। 2 নম্বর সেকশনে বলা আছে ডেফিনেশন, সমস্ত ডেফিনেশন সম্পর্কে পড়তে হবে। এই দেখ ডেফিনেশন, আমাদের ট্যাক্সের ডেফিনেশন 3 রকমের হয়। ট্যাক্সে যখন ডেফিনেশন লিখতে হয় ওই সায়েন্সের মতো ডেফিনেশন হয় না। এখানে ডেফিনেশনটা কেমন হয়? কি লেখা আছে দেখ, প্রথমে ইনক্লুসিভ, যে টপিকটা বলবে ওর মধ্যে কি কি পড়ে, ওর মধ্যে এই জিনিস নেওয়া হয়। তার মধ্যে এক্সক্লুসিভ, ঠিক আছে, এর মধ্যে কি কি নিতে নেই। ট্যাক্সের ডেফিনেশন এরকম, এর মধ্যে এই টপিকের মধ্যে কি কি নেওয়া যায় আর কি কি নেওয়া যায়। আর কি বলছে? বোথ ইনক্লুসিভ এন্ড এক্সক্লুসিভ। ট্যাক্সের ডেফিনেশন এরকম ভাবে হয়। আমরা যখন থার্ড সেমিস্টার উঠবে একটা চ্যাপ্টার আছে ক্যাপিটাল এসেন্স। ট্যাক্সের ক্যাপিটাল এসেন্স কাকে বলে? প্রথমে লিখেছি ক্যাপিটাল এসেন্স কাকে বলে, একটা লাইনে লিখলাম। তারপর বললাম ক্যাপিটাল এসেন্সের মধ্যে কি কি আসে, মানে উদাহরণ বলুন ক্যাপিটাল এসেন্স এইগুলোকে ক্যাপিটাল এসেন্স বলে। আবার সঙ্গে সঙ্গে বলতে হবে এইগুলোকে ক্যাপিটাল এসেন্স বলে না। এইভাবে ট্যাক্সের ডেফিনেশন হয়, ঠিক আছে? এইভাবে ডেফিনেশন তৈরি হয়, ঠিক আছে? তো দেখ এখানে দেখ কি লেখা আছে, ভালো করে পড়বি একটু। এই দেখ, তো কোনো সমস্যাই হবে না, সুন্দর করে চার্ট দিয়ে দিয়েছি পিডিএফে যখন দেবো, একবার চার্ট দেখলেই হয়ে যাবে। এই তোকে এইমাত্র পড়ালাম এটা তো পড়ার দরকার নেই বল, এই যে এইমাত্র পড়ালাম এটা কি লেখা আছে? সেকশন 1, সেকশন 1 এইমাত্র কি বললাম? সেকশন 1 টাকে বলা হয় ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 বললাম। তারপর কি বলছে? এই আইনটা সারা ভারতে প্রযোজ্য, হয় কি না? সারা ভারতে প্রযোজ্য, ঠিক আছে? ও কিন্তু অপশন দেবে কিন্তু সারা ভারতে প্রযোজ্য কিন্তু। এর মাথায় রাখবে সারা ভারতে প্রযোজ্য। আমাদের দেশে যে আইন আছে না, এমন অনেক আইন আছে যেগুলো জম্মু কাশ্মীরে প্রযোজ্য নয়, ঠিক আছে তো? আর বাকি সারা ভারতে প্রযোজ্য। কিন্তু ইনকাম ট্যাক্স এই আইনটা সারা ভারতে প্রযোজ্য। যেমন ধর কন্ট্রাক্ট করলাম, কন্ট্রাক্ট ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, এটা কিন্তু সারা ভারতে প্রযোজ্য। আগে ছিল না সারা ভারতে প্রযোজ্য। বলেছিলাম কিন্তু এই যে তোর বিজেপি গভর্নমেন্ট এসে একটা তোর আর্টিকেল 370 নিয়ে এসছে, তারপর কিন্তু ওটা সারা ভারতে প্রযোজ্য হয়ে গেছে, ঠিক আছে? তো বলেছিলাম এগুলো, ঠিক আছে? সব জিনিস যে পড়াবো সব কিন্তু বইতে পাবি না লেখা, অনেক জিনিস তুই লেখা বইতে পাবি না, বইয়ের বাইরে অনেক কিছু পড়াতে হয়। এবার দেখ কি বলছে, ইট কেম ইনটু ফোর্স, আর এটা কবে থেকে সারা ভারতে চালু হয়েছে? ফার্স্ট ডে অফ এপ্রিল 1962, ঠিক আছে? এবার দেখ এই সেকশনটা, এখান থেকে কি কি সেকশন পড়বি ভালো করে দেখ। এই যে পার্সনের সেকশনটা পড়ে নিবি, ঠিক আছে? এসএসসি সেকশনটা পড়ে নিবি, অ্যাসেসমেন্ট ইয়ারের সেকশনটা পড়ে নিবি, প্রিভিয়াস ইয়ারের সেকশনটা পড়ে নিবি, ঠিক আছে তো? আচ্ছা, আর কি পড়ার দরকার আছে এখানে? আমার মনে আমি বললাম 4টে, এই 4টে বেশি ইম্পর্টেন্ট, এই 4টে বেশি, 4টে ভালো করে পড়ে নিবি। আচ্ছা, এবার আমাকে বলেছে সেকশন গুলোকে কি করে উচ্চারণ করে, সেকশন কি গুলোকে কিভাবে পড়ে, রিড করে কি করে। এখানে কি বলবে? এখানে কি লেখা আছে দেখ, এখানে সেকশন, কি লেখা আছে? সেকশন 2, সেকশন 2। এই দেখ অনেকে বলবে কি স্যার সেকশন 2 ব্র্যাকেটে 31, এরকম বলা উচিত? এরকম বলে সেকশন 2 ব্র্যাকেটে 31? এর রিড কিভাবে করতে হবে? রিড কিভাবে করতে হবে? বলতে হবে যে সেকশন 2 সাবসেকশন 31, এভাবে রিড করতে হবে। সেকশন 2 সাবসেকশন 31, মানে এই যে সেকশন মানে কি ধারা, বাংলায় বলে ধারা, 2 নম্বর ধারার 31 নম্বর উপধারা। ইংলিশে বললে সেকশন 2 সাবসেকশন 31, প্রথমটাকে বলে সেকশন, পরেরটাকে বলে সাবসেকশন। স্যার তারপরেও যদি কিছু হয় ক্লজ, তাকে বলে ক্লজ। তারপরেও যদি কিছু হয় তাকে বলে সাব ক্লজ। তাহলে প্রথমে কি বললাম? সেকশন, সাবসেকশন, ক্লজ। এখন যদি তোর স্কুলে যদি বলে তুমি কি জানো এটাকে কি বলে, তুই কি বলবি কি স্যার এটা হচ্ছে 2 এর ব্র্যাকেটে 31, এরকম বলবি কি 2 এর ব্র্যাকেটে 31? তোকে বলতে হবে সেকশন 2 সাবসেকশন 31। মাথায় রাখবেন কিন্তু এটা সেকশন, তারপরে সাবসেকশন, ক্লজ, সাব ক্লজ, ঠিক আছে? বেসিক্যালি 4টেই হয়।
আচ্ছা, মোটামুটি বোঝা গেল। এবার কি করবো, তোদের যে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলি, পার্সন। পার্সনটা পার্সন মানে কি, পড়তে হবে পার্সনের ধারাটা, পার্সনের ধারা তোকে পড়তে হবে। আচ্ছা দেখ, তোর যে এই চ্যাপ্টার আছে ধারাগুলো দেখলি কত নম্বর ধারায় বলা আছে, যদি একটা টেকনিক মাথা খারাপ স্যার 2 নম্বর ধারায় ছিল। তো এমসিকিউর অপশন দেবে 2 নম্বর ধারায় কিন্তু লেখা থাকে আমাদের এখানে। তাহলে দেখ এখানে কি আছে, পার্সন কত নম্বর ধারায় লেখা আছে, 2 নম্বর ধারার 31 নম্বর উপধারা পড়তে হবে। তুই বারবার করে রোজ যদি একবার করে রিডিং করিস ওটা হবে। পার্সন কত নম্বর ধারায় লেখা আছে, সেকশন 2 সাবসেকশন 31। তাহলে পার্সন বলতে কি বোঝায়, তাই তো? তুই তো এটাতে জিজ্ঞেস পার্সন বলতে কি বোঝায়, দেখ এখানে কি লিখছি পার্সন বলতে কাকে, আগে নাম পড়। কারণ তোর তো এমসিকিউ, তোর অত মুখস্থ করার ব্যাপার না। পার্সন বলতে কাকে হবে, নাম কথা শুনলেই হয়ে যাবে। না বারবার বলছি ট্যাক্সের ক্লাস, যদি তুই বই পড়ে তুই কিছু শিখতে পারবি না। তো ট্যাক্সের ক্লাসটা কি হবে, কথা মনোযোগ সহকারে শুনতে হবে। কথা যদি মনোযোগ সহকারে শুনিস তাহলে তুই অ্যান্সার লিখে দিতে পারবি। এমন অনেক স্টুডেন্ট আছে শুধু ট্যাক্সের ক্লাস ভালো করে পড়ে চলে যাবে, ও বাড়িতে করলো না, তবু গিয়ে পরীক্ষায় গিয়ে সুন্দর করে এমসিকিউ রাইট করে চলে আসলো। বাড়িতে না পড়ো, কিন্তু ক্লাসটা মন দিয়ে শুনতে হবে। দেখ পার্সন বলতে কাকে বোঝায়, ইন্ডিভিজুয়াল। তুই বললাম স্যার ইন্ডিভিজুয়াল কাকে বলে, এই দেখ ইন্ডিভিজুয়াল কাকে বলে, এই তোরা যে এখানে আমরা এখানে সবাই ইন্ডিভিজুয়াল। তারপর ধর ওই দিকে যারা সেলিব্রিটি যারা সিনেমা করছে, শাহরুখ খান বল, বিরাট কোহলি বল, বিরাট কোহলি সিনেমা, বিরাট কোহলি ক্রিকেট খেলে, ঠিক আছে তো? তারপর হচ্ছে তোর ফুটবল খেলে ধর মেসি, বুঝতে পারছিস তো? তারপর এদিকে সুনীল ছেত্রী, তারপর আরো কত নাম বলবো যারা বড় বড় সিনেমা করে, যেমন আমি শাহরুখ খানের নাম বললাম, আমির খানের নাম বললাম। ক্রিকেট খেলে, ক্রিকেট খেলতো আগে এমএসডি, মহেন্দ্র সিং ধোনি, এরা সব ইন্ডিভিজুয়াল, এরা সব ঠিক আছে, এরা মানে ইন্ডিভিজুয়াল। তার মানে কি, এরা কিন্তু সব পার্সন, ইন্ডিভিজুয়াল, বুঝলি তো? এখানে কি লিখেছে, আচ্ছা ইন্ডিভিজুয়াল। আচ্ছা স্যার আপনি সব ছেলেদের নাম বলেন, মেয়েদের নাম বলেন না, মেয়েরা কি পার্সন না? সবাই পার্সন, ঠিক আছে। অনুষ্কা শর্মা ও ইন্ডিভিজুয়াল হতে পারে, ও পার্সন, ঠিক আছে। তাহলে কি বললাম, ইন্ডিভিজুয়াল সে মেলও হতে পারে আবার ফিমেলও হতে পারে। আবার কি লেখা আছে, থার্ড জেন্ডারও হতে পারে, ঠিক আছে। মেল হতে পারে, ফিমেল হতে পারে, আবার থার্ড জেন্ডার হতে পারে, ঠিক আছে। আচ্ছা তারপর কি, মাইনর হতে পারে। মাইনর, মাইনর মানে জানিস তো, লতে পড়ি মাইনর মানে 18 বছরের নিচে হলে তাকে বলে মাইনর, ঠিক আছে। মাইনর, মাইনর হতে পারে 18 বছরের নিচে, 18 বছরের নিচে। হ্যাঁ, হ্যাঁ। মাইনর যে হয় তাকেও ট্যাক্স দিতে হয়, তাই তো? এখন তুই বলিস স্যার কি করে, এখন কি করে, এখন তোর বয়স কত? তোর বয়স কি 18 হয়েছে? 17 হয়েছে। তার মানে 18 বছরের নিচে 17 বছর। এখন ধর তুই ধর আজকে ধর তুই একটা লটারি কাটবি। সাপোজ একটা লটারি কাটবি। কোন কারণে লটারি বেঁধে গেল 1 কোটি টাকা। তাহলে তোর থেকে ট্যাক্স নেবে কি নেবে না? তুই বলিস স্যার ট্যাক্স নেবে। আজকে আরেকটা উদাহরণ বলছি, আরেকটা উদাহরণ। এইগুলো সব, এইগুলো যে এই কথাগুলো বলছি এগুলো সব পরবর্তী সময় জানতে হবে। এইগুলো এই যে তুই যে কোশ্চেনটা করলি, এই কোশ্চেনটা আমার 4th সেমিস্টারে বলছি। 4th সেমিস্টারে এটা শেখাতে হয়। দেখ শোন, আরেকটা কথা যখন বললি, যখন বলছি সাপোজ ধর দেখবি টিভি খুললে দেখবি জুনিয়র আর্টিস্ট, দেখি জুনিয়র আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট দেখিস, জুনিয়র দেখি সমস্ত সিনেমা করে কেউ জুনিয়র আর্টিস্ট। তারপর দেখবি কেউ ড্যান্স করে, কেউ সারেগামা বাজায়, ঠিক আছে তো? তাহলে এইগুলো, এইগুলো ওরা জুনিয়র আর্টিস্ট। তাহলে ওরা তো ধর ওরা জিতলো, কম্পিটিশন জিতলো, তাহলে প্রচুর লাখ লাখ টাকা নিয়ে আসবে বাড়িতে। তাহলে প্রচুর টাকা নিয়ে আমাদের নিয়ম কি, তো 2.5 লাখ টাকা ইনকাম করে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, ওকে করে ট্যাক্স দিতে হবে। এখানে আমি এইটুকু ছোট একটা কথা বললাম, বাট এটা অনেক বিশাল বড় ভাস্ট। আমরা 4th সেমিস্টারে শেখাই, এখানে চ্যাপ্টার আছে, বড় বড় চ্যাপ্টার, অনেক ডিটেইলস জানতে হয় এখানে, ডিটেইলস জানতে হয়, ঠিক আছে। মাইনর, মাইনরও ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়ে। এবার দেখতে হবে সবার থেকে কিন্তু ট্যাক্স নেয় না। মাইনর মানে নাবালক, নাবালকের থেকে ট্যাক্স হয় না, কিন্তু কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন মানলে ট্যাক্স দিতে হবে। অ্যাকচুয়ালি মাইনর মানে কি, নাবালক। আজকে ধর তুই যখন হয়েছিস, মানলাম ধর সাপোজ তোর দাদু তোর নামে একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছিল। এবার ধর ওখান থেকে তুই ইন্টারেস্ট পাচ্ছিস, ইন্টারেস্ট ইনকাম, আর ও তো পাচ্ছে না, ও তো বাচ্চা, ও টাকা নিয়ে কি, এখন তো না একটু বয়স হয়েছে 11 উঠেছে, আগে যখন ধর 4 5 ছিল তখন তো ইন্টারেস্ট হতো, তাহলে সেই টাকাটা ও কি করতো, ও তো নিত না, টাকাটা ইউজ করতে হবে নিশ্চয়ই, ওর বাবা ইউজ করতো। তো সরকার কি বলেছে, বলছে তো ও তো বাচ্চা তো ইউজ করতো, ওর থেকে আমি ট্যাক্স নেবো না, ও বাবার থেকে আমি ট্যাক্স নেবো। কেন, ওই টাকাটা ইউজ করেছে, ওর বাবা ইউজ করেছে, বাবার থেকে ট্যাক্স নেবো। তা এই কথাগুলো পরিষ্কারভাবে লতে বলা আছে, ঠিক আছে তো? তো ব্যাপারটা বুঝতে পারলি, তার মানে কি, ইন্ডিভিজুয়াল কারা কারা হতে পারে, মেল, ফিমেল, থার্ড জেন্ডার, মাইনর, মেজর। মেজর তো সবাই, মেজর তো হবে, মেজর দিয়ে ট্যাক্স 18 বছরের ঊর্ধ্বে। সাউন্ড মাইন্ড, সাউন্ড মাইন্ড মানে কি বলতো, মানে কি বলতো, মানে মাথা, মানে ব্রেন ভালো, মানে পাগল না। পাতি কথা আমরা পড়েছিলাম, লতে পড়াচ্ছিলাম না, লতে লতে পড়াচ্ছিলাম, আরে পাগল না, ঠিক আছে। সাউন্ড মাইন্ড, ঠিক আছে, সাউন্ড মাইন্ড, সাউন্ড মাইন্ড, সাউন্ড মাইন্ড মানে সুস্থ মস্তিষ্ক, ঠিক আছে। তার মানে সাউন্ড মাইন্ড এটাও ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়তে পারে। আনসাউন্ড মাইন্ড, আনসাউন্ড মাইন্ড মানে জানিস তো, ওই যে তোর একটা সিনেমা দেখেছিলি, কোই মিল গায়া বলে একটা সিনেমা ছিল না, ঋত্বিক রোশনের, ওর মাইন্ডটা কেমন ছিল, ওটা ছিল আনসাউন্ড মাইন্ড।
তারপর আমির খানের একটা মুভি ছিল গজনি, ঠিক আছে তো, ওটা ছিল আনসাউন্ড মাইন্ড, ঠিক আছে তো। তা আনসাউন্ড মাইন্ড মানে কি বলতে, পাগলা টাইপ, পাগলা কোন টাইপের পাগলা, ঠিক আছে, এটাকে বলে আনসাউন্ড মাইন্ড। তাহলে এটাও কিন্তু ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়ে। যেমন উদাহরণ দিয়েছি কি, মিস্টার এ, মিসেস বি, মিস সি, দেখ সব করার নাম দিয়েছি, মিস্টার এ, মিসেস বি, ঠিক আছে, মিসেস বি মানে বিবাহিত, আচ্ছা, তারপর মিস সি, বিয়ে হয়নি এখন, ঠিক আছে, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, আচ্ছা, তো বাড়িতে ধর তোর বাবা ধর একটা মুদিখানা দোকান খুলে বসে আছে, তা এটাও কিন্তু ইন্ডিভিজুয়াল মধ্যে, তাহলে বুঝলি ইন্ডিভিজুয়াল মধ্যে কারা কারা কভার হচ্ছে জিনিসটা বলতে পারে। ও তোকে একটা এক্সাম্পল দিল, ও বলবে এটা কোন পার্সনের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, এইচ ইউএফ মানে ফুল ফর্ম কি, হিন্দু আনডিভাইড ফ্যামিলি। দেখবি ফ্যামিলি, দেখ ফ্যামিলি বিজনেস ধর বাবা, মা, দুই ছেলে আর মেয়ে, পাঁচজন মিলে একটা ব্যবসা করে, এটাকে কি বলে, ফ্যামিলি বিজনেস। এটা হচ্ছে হিন্দু আনডিভাইড ফ্যামিলি, বুঝলো, হিন্দু আনডিভাইড ফ্যামিলি এটাকে বলে এইচ, ফ্যামিলি বিজনেস। বোঝা গেল ব্যাপারটা। কোম্পানি, আচ্ছা কোম্পানি কি হয়, আমাদের দেশে প্রচুর কোম্পানি, একটা কোম্পানির নাম বল, যেমন স্যার রিলায়েন্স কোম্পানি আছে, স্যার উইপ্রো কোম্পানি আছে, ঠিক আছে তো, তারপর বল না বাজাজ কোম্পানি আছে, টাটা কোম্পানি আছে, এগুলো সব কোম্পানির মধ্যে পড়ে, এরাও কিন্তু পার্সন। তাহলে কি পার্সন নেই, ইন্ডিভিজুয়াল একটা পার্সন, এইচইউএফ একটা পার্সন, তারপর কোম্পানিও তো একটা পার্সন। বলছে অল টাইপ অফ কোম্পানি হয়, তার প্রাইভেট আর পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি হতে পারে, পাবলিক কোম্পানি হতে পারে, ডোমেস্টিকও হতে পারে, আবার ফরেন হতে পারে। প্রাইভেট কোম্পানি হতে পারে, আমরা বিজনেস সেকেন্ড চ্যাপ্টারে পড়ব প্রাইভেট কোম্পানি কাকে বলে, পাবলিক প্রাইভেট কোম্পানি কাকে বলে, পাবলিক কোম্পানি কাকে বলে, ঠিক আছে। পাবলিক কোম্পানি যেমন টাটা কোম্পানি পাবলিক কোম্পানি, ঠিক আছে, আমি বলবো যখন ওই বিজনেস ডিটেলস, ওইখানে ডিটেলসে গিয়ে লাভ নেই, কোম্পানি প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে, ঠিক আছে তো। আবার ডোমেস্টিক হতে পারে, আবার ফরেন। ডোমেস্টিক মানে কি, দেশের মধ্যে, আর ফরেন মানে দেশের বাইরে। এক্সাম্পল, এপিসিএল লিমিটেড, দ্য লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তারপর কর্পোরেশন ব্যাংক লিমিটেড, এইগুলো কোম্পানি হতে পারে। ফার্ম, ফার্ম কাকে বলে তো, ফার্ম, ফার্ম, ফার্ম কাকে বলে, ফার্ম হচ্ছে ধর দুজন বন্ধু মিলে একটা ব্যবসা করলো, তিনজন বন্ধু মিলে একটা ব্যবসা করলো, ওটাকে বলে ফার্ম। এটাও কিন্তু ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়তে পারে, এই সরি পার্সনের মধ্যে পড়তে পারে। অ্যাসোসিয়েশন অফ পার্সন আর বডি অফ ইন্ডিভিজুয়াল মানে যে কোনো ক্লাবের উদাহরণ, ক্লাব, ঠিক আছে, এটাও কিন্তু এক ধরনের পার্সনের মধ্যে পড়ে, ঠিক আছে। বা ধর কোনো সোসাইটি দেখেছিস, লিখেছি উদাহরণ দিয়ে দিই, অসুবিধা নেই, কোঅপারেটিভ সোসাইটি, এটাও এক ধরনের পার্সন, ঠিক আছে। তারপর কি হচ্ছে, অল ইন্ডিয়া ব্যাংক ইউনিয়ন হাউজিং সোসাইটি, দেখেছিস না তোরা, দেখবি দেখবি অনেক বড় বড় কমপ্লেক্স থাকে, অনেক বড় বড় কমপ্লেক্স থাকে, তো ওটাও কিন্তু একটা পার্সনের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই সমস্ত বলে দিয়েছে। আচ্ছা, যেটা বলছি লোকাল অথরিটি, লোকাল অথরিটি কাকে বলে, লোকাল অথরিটি উদাহরণ বলছে, আমাদের যে আমরা যে এখানে থাকছি সাউথ দমদম, জানিস তো আমাদের আমাদের পৌরসভার নাম কি, সাউথ দমদম মিউনিসিপালিটি, হ্যাঁ কি না, জানিস তো আমাদের পৌরসভার নাম কি, সাউথ দমদম মিউনিসিপালিটি, মানে দক্ষিণ দমদম পৌরসভা, ঠিক আছে। তাহলে এই যে এখানে আমাদের যে মিউনিসিপালিটি আছে, এটা লোকাল অথরিটির মধ্যে পড়ে, এটাও একটা পার্সন, এটাও একটা পার্সন, এটা লোকাল অথরিটির মধ্যে পড়ে। তাহলে তোকে যদি বলে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, এটা কিসের মধ্যে পড়ে, লোকাল অথরিটি। দমদম মিউনিসিপালিটি কর্পোরেশন, লোকাল অথরিটি। সাউথ দমদম, মধ্যমগ্রাম পৌরসভা, বুঝতে পারছিস তো। তো এইগুলো সমস্ত কিসের মধ্যে পড়ে, এগুলো সব লোকাল অথরিটির মধ্যে পড়ে। আর কি কি দিয়ে লোকাল অথরিটি, এই দেখ কি বলছে, কোনো রকম পঞ্চায়েত, মিউনিসিপালিটি বা ক্যান্টনমেন্ট বোর্ড, এগুলো সব লোকাল অথরিটির মধ্যে পড়ে। উদাহরণ কি বলেছে, উদাহরণ দিয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন লিখে দিয়েছে, সোনারপুর মিউনিসিপালিটি কর্পোরেশন, ঠিক আছে তো, তারপর গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, এগুলো সব লোকাল অথরিটির মধ্যে পড়ে, ঠিক আছে। এবার হচ্ছে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, এটা কি হবে, এটা হচ্ছে আইনের চোখে দেখে পার্সন হবে। যেমন উদাহরণ কি দিয়েছে, গড, ভগবান, ঠিক আছে। আরে বললাম তোকে মন্দির, তোকে বললাম তারকেশ্বরের মন্দির, ঠিক আছে তো, তোকে বললাম কি বলবো বল, কালীঘাটের কালী টেম্পল, তারাপীঠের মন্দির, ঠিক আছে তো। তো এইগুলো সব কি, এইগুলো সব হচ্ছে পার্সন, কিন্তু কোন পার্সনের মধ্যে পড়ে বলতে পারি, এজেপি, আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন, আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন, ঠিক আছে তো। তাহলে তাহলে কি বললাম, ও তারপর ধর ক্যালকাটা ইউনিভার্সিটির নাম তো শুনেছিস, ক্যালকাটা ইউনিভার্সিটি বল, যে কোনো ইউনিভার্সিটি, এগুলো সব আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন, ঠিক আছে। তাহলে এইগুলো মাথায়, এজেপি, এ ফর আর্টিফিশিয়াল, জে ফর জিওলজিক্যাল, আর পি ফর পার্সন। লিখেছি ক্যালকাটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন। আমাদের আমাদের সিইউতে খুব কোশ্চেন দেয়, ফেমাস কোশ্চেন বলে ক্যালকাটা ইউনিভার্সিটি কোন পার্সনের মধ্যে পড়ে।
তখন বলতে হবে আর্টিফিশিয়াল। এরকম কোশ্চেন দেয়, ওরকম না পার্সন কি পার্সন, এরকম কোশ্চেন তোরাই দেন, ওরা সবাই জানে, স্টুডেন্ট পড়তে এসে জানে পার্সন বল। ও বলবে যে বলো এটা কোন পার্সন হলো, তখন বলতে হবে AJP, ঠিক আছে। তারপর বলছে ধর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটাও আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। বার কাউন্সিল, ল যে হয় বার কাউন্সিল, এটাও আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। এখানে আরো উদাহরণ দিয়েছি, যেমন ধর একটা উদাহরণ দেখ, শোন এখানে একটা উদাহরণ দিয়েছি, শোন এক্সাম্পল। তোকে জিজ্ঞাসা করছি, বলবি হ্যাঁ শ্রী শ্যামল ঘোষ, আমরা পার্সন বলে বললাম, কোন পার্সন মধ্যে করতে পারে, মানে পার্সন তো অনেকগুলো বললাম, তোকে যদি বলে পার্সন কাকে বলে, তুই বলি পার্সন বলতে শুধু ব্যক্তিকে বোঝায় না, পার্সন বলতে শুধু ব্যক্তিকে বোঝায় না, পার্সন বলতে কাকে বোঝায়, ইন্ডিভিজুয়াল, HUF কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, লোকাল অথরিটি, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন আর AOPTY, সাতজনকে বলা হয় পার্সন। বুঝতে পারলি, মনে থাকবে তো, চিনতে পারছিস? তা তোকে যদি বলে শ্রী শ্যামল ঘোষ, এখানে কোন পার্সন হলো, ইন্ডিভিজুয়াল, ঠিক একদম এরকম কোশ্চেন দিতে পারবে, ঠিক আছে তো। আচ্ছা, তারপর কি বলেছে, গুড লাক কোম্পানি লিমিটেড, এটা কোন পার্সন হলো, কোম্পানি, গুড লাক কোম্পানি লিমিটেড, ঠিক আছে তো। তারপর সোদপুর হাউজিং কোঅপারেটিভ সোসাইটি, হাউজিং সোসাইটি গুলো ওটা কিসের মধ্যে পড়ে যাচ্ছে, ওটা হচ্ছে AOP, অ্যাসোসিয়েশন অফ পার্সন, অনেকগুলো পার্সন। যেমন দেখবি আজকে ধর আমার বাড়ির পাশে একটা বিশাল বড় কমপ্লেক্স তৈরি হয়েছে, তা কমপ্লেক্স তৈরি হলে ওই কমপ্লেক্সটা ভালো করে দেখাশোনা, দুর্গা পুজো হবে ওই কমপ্লেক্সে, অনেক বড় বড় দুর্গা পুজো হয়, তারপর সরস্বতী পুজো হয়, তারপর ওই কমপ্লেক্সে সিকিউরিটি গার্ড থাকে, ওই পাম্পিং এর ব্যবস্থা থাকে। তো এইগুলোর জন্য ওরা না একটা ওই কমপ্লেক্সের মধ্যে যতজন লোক থাকে না, ওরা একটা মানে একটা ইউনিয়ন টাইপের, যেমন পাড়ার যেমন একটা ভোট হয়, তেমনি ওরকম ভোট, মানে কে দেখাশোনা করবে এগুলো সব থাকে, ঠিক আছে। এটা কি হয়, অনেকগুলো পার্সন, মানে প্রতিটা ধর ওখানে ধর সাপোজ ধর 50টা ফ্যামিলি থাকে একটা কমপ্লেক্সে, তো প্রতিটা ফ্যামিলি থেকে একজন করে নিয়ে তো মোটামুটি একটা তৈরি হয়, মানে একটা কমিটির মতো তৈরি হয়, যেটা ওরা ওই কমপ্লেক্সটা পুরো চালাবে, ঠিক আছে। বুঝলি, কমপ্লেক্সটা চালাবে, এটাকে বলে অনেকগুলো পার্সন, এটা বলে অ্যাসোসিয়েশন অফ পার্সন। তার মানে এটা কি বলছে বল, সোদপুর হাউজিং কোঅপারেটিভ সোসাইটি, এটা অ্যাসোসিয়েশন পার্সন হতে পারে, এটা তো অ্যাসোসিয়েশন পার্সন। তারপর যে প্রভু জগন্নাথ ইন পুরী টেম্পল, বল পুরীর মন্দির, জগন্নাথ দেবের পুরী মন্দির, এটা কি হবে, এটা কি হবে, AJP, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। এখন ধর এখন তোদের বোর্ডের একটা ফেমাস কোশ্চেন হতে পারে, বলতে পারে দীঘার জগন্নাথ দেবের মন্দির, এখন বলতে পারে দীঘার জগন্নাথ দেবের মন্দির, AJP। এখন আর পুরী না বলে দীঘার জগন্নাথ দেবের মন্দির বলতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পার্সনের বৈশিষ্ট্য কি কি আছে দেখ, শোন না তাহলে বুঝতে পারলি, এখান থেকে কিন্তু MCQ এগুলো থাকতে পারে, ঠিক আছে। পার্সনের বৈশিষ্ট্য আমি তো বারবার বলছি, ক্লাস বাড়িতে অত খুব একটা দরকার নেই, কিন্তু ক্লাসটা ভালো করে শুনবি, MCQ নিজে নিজেই পারবি করতে, ম্যাক্সিমাম পারবি, 30% হয়তো তোকে একটু দেখতে হবে। বলছে কি, অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট এনি ইন্ডিভিজুয়াল উইল বি ট্রিটেড অ্যাজ পার্সন। ও ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালকে পার্সন বলা হয় কি বলা হয়, ইন্ডিভিজুয়ালকে পার্সন বলা হয় কি বলা হয়, হ্যাঁ ইন্ডিভিজুয়ালকে পার্সন, ঠিক আছে। তারপর বলছে কি, মাইনর অর অ্যান ইন্ডিভিজুয়াল অফ আনসাউন্ড মাইন্ড উইল বি, আচ্ছা মাইনরকে পার্সন বলা হয় কি বলা হয়, মাইনর মানে নাবালক, হ্যাঁ। তারপর যে পাগল, তাকে পার্সন বলা হয় কি বলা হয়, হ্যাঁ ও পার্সন। হিন্দু আনডিভাইড ফ্যামিলি, এটাকে পার্সন বলা হয় কি বলা হয়, এইগুলো সব বলেছে বলিস। এখানে কিছু অঙ্ক দিয়েছি দেখ, ছোট ছোট অঙ্ক দেখ, ছোট ছোট জাস্ট এইগুলো দিয়েছি, পিডিএফটা দেখবো তাহলে তো বুঝতে পারবি। দেখ আমি কোশ্চেনগুলো পড়ছি তাহলে বুঝতে পারবি। বলছে মিস্টার কোহলি অ্যান এমপ্লয়ি অফ এ প্রাইভেট লিমিটেড, ভালো করে শুনবি, মন দিয়ে শুনবি, তাহলে অ্যান্সার দিতে পারবি। কোহলি, বিরাট কোহলি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির এমপ্লয়ি বলেছে, ভুল অ্যান্সার দিবি না, বুঝে অ্যান্সার দিবি। বিরাট কোহলি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির এমপ্লয়ি, এটা কোন পার্সন হবে, কোম্পানি, আমি জানি ভুল অ্যান্সার দিবি। এখানে এটা কোম্পানি, বিরাট কোহলি প্রাইভেট লিমিটেড কোম্পানির এমপ্লয়ি, মানে ও চাকরি করে, ও ইন্ডিভিজুয়াল, ও প্রাইভেট লিমিটেড কোম্পানির এমপ্লয়ি বলেছে, ভালো করে শোন, এমপ্লয়ি। বিরাট কোহলি হচ্ছে টাটা কোম্পানির এমপ্লয়ি, তাহলে বিরাট কোহলিটাকে টাটা কোম্পানি তোর কোম্পানি হতে পারে, কিন্তু বিরাট কোহলিটাকে পার্সন, মানে পার্সন কোন পার্সন, ইন্ডিভিজুয়াল। বলতে নেতাজি সংঘ ক্লাব, জানিস তো নেতাজি সংঘ, তাহলে বল দেখি এটা কি হতে পারে, নেতাজি সংঘ ক্লাব, এটা কি, এটাই বলে দিচ্ছি, হ্যাঁ বল। পার্সনের মধ্যে এটা বলে দিচ্ছি, ওই যে একটা কথা বলি AOPBY, নেতাজি সংঘ ক্লাব, একটা ক্লাব, এটা ক্লাব হবে BOI, বডি অফ ইন্ডিভিজুয়াল, বডি অফ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। মিস্টার মোদি
ঠিক আছে? আ পার্টনার অফ এ ফার্ম, ঠিক আছে? তাহলে মিস্টার মোদি মানে নরেন্দ্র মোদি, বুঝতে পারছিস তো? জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। নরেন্দ্র মোদি একটা ফার্মের পার্টনার, একটা ফার্মের পার্টনার। তাহলে এটা কিসের মধ্যে পড়বে? পার্টনারশিপ। পার্টনারশিপ, ঠিক আছে? আচ্ছা। মিস্টার এ, ঠিক আছে? ম্যানেজিং ডিরেক্টর অফ এ লিমিটেড। তাহলে মিস্টার এ, ডি নম্বর পয়েন্টটা বলেছে, ভালো করে শুনবি। মিস্টার এ, এ কোম্পানির ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর। তাহলে কি হবে? ইন্ডিভিজুয়াল। মিস্টার এ ইন্ডিভিজুয়াল। ইউনিভার্সিটি অফ বর্ধমান, বর্ধমান ইউনিভার্সিটি। কি হবে এটা? তো রয় সেন অ্যান্ড কোম্পানি। দেখ ভালো করে শুন, রয়, এই কোম্পানি মানে কিন্তু কোম্পানি, রয় সেন অ্যান্ড কোম্পানি। রয় সেন অ্যান্ড কোম্পানি, এটা কিন্তু একটা পার্টনারশিপ। রয় সেন অ্যান্ড কোম্পানি, ঠিক আছে? বলছে রয় সেন অ্যান্ড কোম্পানি পার্টনারশিপ ফার্ম। তাহলে এফেক্টটা কি বলেছে? এটা পার্টনারশিপ ফার্মের মধ্যে পড়ে। জি, বিধাননগর কোঅপারেটিভ সোসাইটি, অলরেডি বলে দিয়েছি। এটা এওপি হবে, জানিস, অ্যাসোসিয়েশন অফ পার্সন। ঠিক আছে তো? তারপর বলছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, আগেই বলেছি এটা পারবি, এটা লোকাল অথরিটি, ঠিক আছে তো? তারপর বলছে কি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসি। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা কি জানিস? এলআইসি একটা কোম্পানি, এলআইসি কে একটা কোম্পানি বলে, এলআইসি কিন্তু একটা কোম্পানি, ঠিক আছে? এলআইসি কিন্তু একটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হচ্ছে কোম্পানি। তারপর কি বলেছে? বলছে আর জয়েন্ট ফ্যামিলি, এক্স, এক্স এর বউ মানে মিসেস এক্স আর তাদের দুজন চিলড্রেন মিলে একটা বিজনেস করছে, এটা এইচইউএফ মনে পড়ে, হিন্দু আনলিমিটেড ফ্যামিলি। আচ্ছা, লাস্ট, এ এন্ড বি আর লিগাল হায়ার অফ সি, ঠিক আছে? তাহলে এ এন্ড বি লিগাল হায়ার অফ সি, সি মারা গেছে এই বছর 23 মারা গেছে, এন্ড এ এন্ড বি ক্যারি করছে তার বিজনেসটা উইদাউট এন্টারিং পার্টনারশিপ। আবার বলছি, ধর একটা ভদ্রলোক ছিল সি, তাহলে লিগাল হায়ার, লিগাল হায়ার মানে বুঝছো, কেউ যদি মারা যায় তার লিগাল হায়ার থাকে, মানে তার জিনিসপত্র কে পেয়ে যাবে? লিগাল হায়ার। লিগাল তার ছেলে বউ পেতে পারে। না যদি থাকে, কেউ যদি না থাকে তখন কি হয়? অন্য কেউ লিগাল হায়ার থাকতে পারে, ঠিক আছে? তাহলে সির লিগাল হায়ার হচ্ছে এ এন্ড বি। সি মারা গেছে, তা সি মারা যাওয়ার পর তার ব্যবসা, সির একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা এ আর বি দেখাশোনা করছে। সেটা পার্টনারশিপ না, পার্টনারশিপ না, এ লিখেছে। এখানে লিখে সি মারা গেছে, এ এন্ড বি তার ব্যবসাটাকে ক্যারি করছে উইদাউট এন্টারিং পার্টনারশিপ, পার্টনারশিপ না করে। এরকম জিনিসটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, বলে বডি অফ, এটাকে বলে বডি অফ। কি বললাম বুঝতে পারলি? এটাকে বলে বডি অফ, তাহলে মাথায় রাখ, বুঝতে পারলি? কোনো পার্টনারশিপ না করে, পার্টনারশিপ না করে বিজনেসে এন্ট্রি করে নেবে, এটাকে বলে বডি অফ ইকুইলিব্রিয়াম। তারপর আরো কিছু কোশ্চেন দিয়েছে, তোদের পুরো ক্লিয়ারিটি চলে আসে, ক্লিয়ারিটি করার জন্য দিয়েছি। বলছে কি দেখ, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন। তাহলে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন কিসের মধ্যে পড়ে? লোকাল অথরিটি, লোকাল অথরিটি। আচ্ছা, কর্পোরেশন ব্যাংক লিমিটেড, এটা কি হতে পারে? কর্পোরেশন ব্যাংক না, শব্দ এজেপি হবে না। কর্পোরেশন ব্যাংক লিমিটেড, এটা কিন্তু একটা কর্পোরেশন ব্যাংক, ভালো করে শুনবি, লিমিটেড বলে দিয়েছে এখানে। লিমিটেড কথাটা কখন ইউজ করা হয়? কোম্পানির ক্ষেত্রে লিমিটেড কথাটা ইউজ করা হয়। কোম্পানির ক্ষেত্রে লিমিটেড কথাটা ইউজ করা, লিখে অনেক লেখা থাকে স্টার কোম্পানি লিমিটেড, কোম্পানি লিমিটেড, ঠিক আছে তো? তাহলে যখন লিমিটেড কথাটা ইউজ করা হবে, এক্ষেত্রে কি হবে? তুই বিজনেসের সেকেন্ড চ্যাপ্টার পড়ানো করলে বুঝিয়ে যাবে। কর্পোরেশন ব্যাংক লিমিটেড, এটা কোম্পানি হতে পারে। মিস্টার অমিতাভ বচ্চন, এটা আর বলতে হবে না, ইন্ডিভিজুয়াল। অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড, কোম্পানি লিমিটেড বলে দিয়েছে। আর জয়েন্ট ফ্যামিলি, সি রাম, শ্রীমতী রাম, ঠিক আছে? আর হচ্ছে কি তোর এন্ড দেয়ার সন, তাদের সন, না না এই যে বাবু, আরে বলছে যে রাম, রামের বউ আর তাদের ছেলে, ঠিক আছে? তাহলে কি হবে? এইচইউএফ, হিন্দু আল্টিমেট ফ্যামিলি। ক্যালকাটা ইউনিভার্সিটি, আগেই বলছে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। নেক্সট কি বলেছে? এক্স এন্ড ওয়াই হু আর লিগাল হায়ার, ঠিক আছে? তো কোনো একজনের লিগাল হায়ার বলছে এক্স আর ওয়াই, তাহলে এটা কি মনে করবে বলবো? বডি অফ ইন্ডিভিজুয়াল। তারপর সোল প্রপার্টিশিপ বিজনেস, এক মালিকানা কারবার, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে তো? পার্টনারশিপ বিজনেস ফর্ম, ব্যাস। তাহলে তোকে পার্সন সম্পর্কে বলতে হবে, পার্সন তোকে পার্সন থেকে কি দেবে, তোকে কি পরীক্ষা করতে পারে, ও তোকে পার্সন থেকে এক্সাম্পল করতে জানা থাকলে তো হয়ে গেল, এক্সাম জানা থাকলে হয়ে গেল, ব্যাস। এসএসসি, এসএসসিটা পরের দিন পড়াবো, আমি অন্য কোশ্চেন পড়াই। এই যে এটা খুব ভাইরাল জিনিস, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার। দেখ এই দেখ, আমি যে তোদের তো চার্ট আছে, চার্ট মানে বইতে তো লেখা আছে, আমি চার্ট দিই, যে চার্টটা পড়লেই তোর বইয়ের পড়া পড়তে হবে। চার্ট, এই চার্টটা পড়লে কি লিখেছি সুন্দর করে দেখবি, ইনকাম আর্ন। ইনকাম আর্ন মানে
ইনকাম আর্ন মানে জানিস বাংলা মানে ইনকাম আর্ন মানে ইনকাম কামানো। ধর আজকে ধর ইনকাম আর্ন মানে আমি ধর ইনকাম করেছি, আমি টিউশন করাই, টিউশন করে ইনকাম করবো, আমি ইনকাম করেছি, ঠিক আছে। ইন আ ইয়ার, কোনো বছর ইনকাম করেছি, কোনো বছর ইনকাম করেছি, ধর আমি টিউশন পড়িয়ে ইনকাম করেছি, ইন আ ইয়ার এই বছর ইনকাম করেছি, এই বছর ইনকাম করেছি। ইজ ট্যাক্সেবল ইন দা, তাহলে আমি টিউশন পড়িয়ে এই বছর ইনকাম করেছি, তাহলে তার উপর ট্যাক্স দিতে হবে। তাই লিখেছি ইজ ট্যাক্সেবল ইন দা, কবে ট্যাক্স দেবো, এই বছর ইনকাম করেছি, ট্যাক্স দেবো কবে, পরের বছর। বলছে নেক্সট ইয়ার, বলছে কি নেক্সট ইয়ার, কি লিখলাম ইনকাম আর্ন ইন আ ইয়ার ইজ ট্যাক্সেবল ইন দা নেক্সট ইয়ার। এবার দেখ যেই বছর ইনকাম করি সেই বছরটাকে কি বলে মনে পড়ে, বলছিলাম প্রিভিয়াস ইয়ার, যেই বছর ইনকাম করা হয় তাকে বলা হয় প্রিভিয়াস ইয়ার, লিখেছি প্রিভিয়াস ইয়ার, যে বছর ইনকাম করি তাকে বলে প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। তাহলে এই বছর ইনকাম করলাম তো এই বছর হলো প্রিভিয়াস ইয়ার, এই বছর যে ইনকাম করলাম তার ট্যাক্সটা কবে দেবো, পরের বছর, পরের বছরটা কি বলে অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে, এটা মাথায় রেখে পরের বছরটাকে বলে অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে কি বললাম এই চারটা বলতে পারি ব্যাপারটা, তাহলে তোকে যদি প্রিভিয়াস ইয়ার বলে সবচাইতে সোজা হবে বলবো কি লেখা আছে নোটে, কি লেখা বলবো। তাহলে আমি আবার বলছি এই চারটা পয়েন্ট, ইনকাম আর্ন ইন আ ইয়ার ইজ ট্যাক্সেবল, বল ইজ ট্যাক্সেবল নেক্সট ইয়ার, তো ইন আ ইয়ারটাকে কি বলে প্রিভিয়াস, আর নেক্সট ইয়ারটাকে কি বলে অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে। এবার দেখ প্রিভিয়াস ইয়ার কাকে বলে। আচ্ছা আমি জাস্ট একটু দেখবো তোদের বইতে প্রিভিয়াস ইয়ার কি বলতে দিয়েছে, এক মিনিট, নতুন বই তো, হুম, ঠিক আছে। আচ্ছা প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট প্ল্যান বলছে, তাহলে ওরা শুনবি দেখ একটা টাইম লাইন ড্র হচ্ছে, এবার একটা টাইম লাইন ড্র করল। আমাদের ট্যাক্সের পিরিয়ড কবে থেকে শুরু হয় জানিস তো, ট্যাক্সের পিরিয়ড শুরু হয় এপ্রিল, আচ্ছা তোরা ক্যালেন্ডার জানিস ক্যালেন্ডার কোন মাস থেকে শুরু হয়, জানুয়ারি থেকে ডিসেম্বর। আর ফিনান্সিয়াল ইয়ার বুঝিস না, করে ফিনান্সিয়াল ইয়ার জানিস, আইডিয়া আছে ফিনান্সিয়াল ইয়ার বুঝিস না, ব্যাংকের ইয়ার বুঝিস, ব্যাংকের ইয়ার কোনটা হয়, ব্যাংকের ইয়ার কবে থেকে শুরু হয়, ব্যাংকের শুরু কবে শেষ কবে জানিস, সেটা তো জানিস, এপ্রিল মাসে শুরু হয়, ব্যাংকের ইয়ার শুরু হয় এপ্রিল মাস থেকে আর শেষ হয় মার্চ মাস। ফিনান্সিয়াল জানা মতো আমি বেসিক অ্যাকাউন্টে আমি লিখে দিয়েছিলাম, বেসিক অ্যাকাউন্টে আমি লিখে দিয়েছিলাম। ফিনান্সিয়াল ইয়ার কাকে বলে জানিস তো, এপ্রিল মাস থেকে শুরু হয় মার্চে গিয়ে শেষ হয়, ফিনান্সিয়াল মনে হবে, আরে কমার্সের স্টুডেন্ট এটা জানা উচিত। ফিনান্সিয়াল ইয়ার কাকে বলে, এপ্রিল মাস থেকে শুরু হবে মার্চে গিয়ে শেষ হবে, তাহলে এপ্রিল মাস থেকে তাহলে এটা এপ্রিল মাস শুরু হবে ফার্স্ট এপ্রিল, তাহলে শেষ হবে কোথায়, মার্চ মাসে 31 দিন। ট্যাক্স কিন্তু এর বাইরে চলে না, ট্যাক্সের ইয়ার একটাই, ট্যাক্সে কোনো ক্যালেন্ডার মানে না, ট্যাক্স ট্যাক্স এপ্রিল মাস থেকে শুরু হবে, এই বছর এপ্রিল মাসে শুরু হলে পরের বছরে গিয়ে মার্চ মাসে। আচ্ছা তোকে মনে রাখতে হবে এটা আমাদের তোকে পরীক্ষায় এমসিকিউ দিতে পারে বলে বলো আমাদের প্রিভিয়াস ইয়ার কত, 23-24, কি লিখবি মনে রাখবি, মুখস্থ করবি, মুখস্থ করবি, আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24, আমাদের তোকে যদি বলে কেউ জিজ্ঞাসা করে প্রিভিয়াস ইয়ার কত, 23-24, ঠিক আছে, আমাদের প্রিভিয়াস ইয়ার কত 23, এই বইতে দেখুন 23-24 দিয়েছে, আগের বছর দেখুন 23-24 দিয়েছিল, কি ব্যাপার প্রিভিয়াস ইয়ার বছর চেঞ্জ হয়, যাই হোক আপডেট করেন, আমি দেখে নেবো তারপর, প্রিভিয়াস ইয়ার 23-24 লিখে বলবো, তাহলে আমি 23-24 টাকা আছে, ঠিক আছে তো। প্রিভিয়াস ইয়ার কি বলেছে, প্রিভিয়াস ইয়ার এটা নতুন বই তো, একদম নতুন বই, এক মিনিট দেখে আগের বছর দাঁড়া এক মিনিট, বুঝতে পেরেছি, তোর বইটা এনেছিস ট্যাক্সের বই, এক মিনিট দেখি, এটা হচ্ছে নতুন বই নাকি আগের বছরের বই, আচ্ছা আস্তে 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 এক মিনিট। হ্যাঁ, এই বইতে বললাম না, এই বইতে আপডেট দিয়েছে, তাই বলি বইতে আপডেট দিয়েছে, বইতে আপডেট দিয়েছে, এটা ভুল দিয়েছে, এটা পুরোনো বই, বললাম না পুরোনো বই, প্রিভিয়াস ইয়ার কত 24-25, কি লিখলাম প্রিভিয়াস ইয়ার 24-25, আমাদের প্রিভিয়াস ইয়ার না আমি আগের বছর 23-24 করিনি,
বইটা ওই কি করেছে, তোদের বইটা কি করেছে, ওই আগের বছরই বই বেঁচে গেছে, ওটাকে আর কি ইয়ে করে ছাপিয়ে দিয়ে চালিয়ে দিচ্ছে। বুঝিস তো, প্রিভিয়াস ইয়ার কত, প্রিভিয়াস ইয়ার 24-25, আমাদের প্রিভিয়াস ইয়ার কত 24-25। এবার তোকে যদি কেউ জিজ্ঞাসা করে এমসিকিউ, জিজ্ঞাসা করে প্রিভিয়াস ইয়ার কত, তুই বলবি কি 24-25, প্রিভিয়াস ইয়ার 24-25। তাহলে 24-25 এটাকে এক্সপ্লেন করো। 24-25 মানে কি হবে, তখন বলবো 1/4-24 থেকে 31-3-25। তাহলে বুঝতে পারলি? তাহলে তোকে যদি বলে আমাদের প্রিভিয়াস ইয়ার কত, তুই বলবি 24-25, এক্সপ্লেন করো। প্রিভিয়াস ইয়ার শুরু হবে 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, এই সময়কাল থেকে এই সময়। তাহলে এটুকু বোঝা গেল। দেখ কি লেখা আছে, প্রিভিয়াস ইয়ার বলছে, ভালো করে শুনবি কিন্তু, আমি পড়াচ্ছি কিন্তু, ভালো করে দেখবি কিন্তু, খুব সুন্দর, মানে বাংলা লেখা হচ্ছে, ইংলিশ লেখা এত সুন্দর লেখা। প্রিভিয়াস ইয়ার মিনস দ্য ফিনান্সিয়াল ইয়ার। স্যার কেন ফিনান্সিয়াল লিখলো কেন? এটা দেখে কি মনে হচ্ছে, এটা কি ক্যালেন্ডার ইয়ার নাকি ফিনান্সিয়াল ইয়ার? ফিনান্সিয়াল ইয়ার, বলছে প্রিভিয়াস ইয়ার মানে ফিনান্সিয়াল ইয়ার, ঠিক আছে। ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। স্যার অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে, চ লিখি। এটা প্রিভিয়াস ইয়ার, এই বছরে তুই কামাবি, এই বছরে তুই কামাবি, তাহলে ট্যাক্স দিবি কি এই বছর দিবি নাকি পরের বছর দিবি? পরের বছর দিবি। এই ও বললো 25-26, ঠিকই বলেছে 25-26। 25-26 মানে 1/4-25 থেকে, তাহলে এই বছর কামাবি, তার ট্যাক্স দিতে হবে পরের। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত, তুই কি বলি জানিস তো, প্রিভিয়াস ইয়ারের পরের বছরকে অ্যাসেসমেন্ট ইয়ার বলে। এই যে প্রিভিয়াস ইয়ার কাকে বলে, বলে অ্যাসেসমেন্ট ইয়ারের আগের বছরকে প্রিভিয়াস ইয়ার বলে, এটাই লেখা আছে। দেখ কি লেখা আছে এখানে, বলছে প্রিভিয়াস ইয়ার বলতে ফিনান্সিয়াল ইয়ারকে বোঝায় ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ারের ঠিক আগের বছর। অ্যাসেসমেন্ট ইয়ারের আগে, অ্যাসেসমেন্ট ইয়ার কত 25-26, অ্যাসেসমেন্ট ইয়ার কত 25-26, ঠিক তার আগের বছরকে বলা হয় প্রিভিয়াস ইয়ার, মানে 24-25। ইন আ কেস, আচ্ছা এবার প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কি 12 মাসের বেশি হতে পারে? এটা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার 12 মাসের বেশি, এই কোশ্চেন আছে পরে। বলছে ইন আ কেস, ইন আ কেস, বলছে ইন কেস আ বিজনেস অর প্রফেশন, যদি তুমি বিজনেস করো, দেখ তুমি যদি বিজনেস বা প্রফেশন ইজ নিউলি সেট আপ, দ্য প্রিভিয়াস ইয়ার শ্যাল বি স্টার্ট ফ্রম ডেট অফ সেটিং আপ অফ দ্য বিজনেস অর প্রফেশন অ্যান্ড এন্ড দ্য নেক্সট দ্য ফলোইং 31st মার্চ। আমি বলবো ব্যাপারটা, কোনো অসুবিধা নেই। In case where a new source of income comes into existence, the previous year shall start from the date on which the said source comes into existence and end of the said financial year. Income carried during previous year shall be taxable in the next following. কি বলেছে তা বলেছে, ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছে। ধর তুই ধর মন দিয়ে শুনবি, তুই ধর ব্যবসাটা শুরু করলি, এটা তো আমার ফিনান্সিয়াল ইয়ার, তুই ধর ব্যবসা শুরু করলি কবে থেকে, স্যার ব্যবসা শুরু করলাম ধর সাপোজ ধর ধর এই দিন, স্যার এই দিনের তারিখটা কত, সাপোজ ধর 1/1/25, কবে থেকে ব্যবসা শুরু করলি, 1/1/25 থেকে, তাহলে তো প্রিভিয়াস ইয়ার হবে কত, বুঝা গেল প্রিভিয়াস ইয়ার কতদিন হবে। তুই ব্যবসা শুরু করলি 1/1/25 থেকে, তুই ব্যবসা শুরু করলি 1/1/25 থেকে, তাহলে তুই ব্যবসাটা চলবে কত ওই বছর 31-3-25, তার মানে এই 3 মাস হচ্ছে তোর প্রিভিয়াস। ওই তো এটাই বলতে চাইছে, এটাই বলতে চাইছে। বলছে বলছে কি বলছে, ইন কেস অফ বিজনেস অর প্রফেশন নিউলি সেট আপ, নতুন বিজনেস শুরু করলি, নতুন বিজনেস শুরু করলি, ঠিক আছে তো, তাহলে প্রিভিয়াস ইয়ার সেল স্টার্ট হবে জবে থেকে ব্যবসা, এই শুনিস কিন্তু মনে খুব জরুরি ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তুই ধর ব্যবসা শুরু করলি কবে, আমাদের উদাহরণে কি বললাম, স্যার আপনি বললেন 1 জানুয়ারি 2025 সালে, একদম 1 জানুয়ারি ব্যবসা শুরু করলেন, তাহলে ওই বছর তুই ব্যবসাটা করলি 9 মাস, 3 মাস। তাই বলেছে ব্যবসা যেদিন থেকে শুরু করবি সেই দিন থেকে 31 মার্চ অব্দি বিজনেস। এবার যদি কোনো ব্যবসা বন্ধ করে দিস, উদাহরণটা যদি চেঞ্জ করে দিই, তাহলে ব্যবসা বন্ধ করে দিই, তুই তো এই তারিখে ব্যবসা বন্ধ, তাহলে তোর প্রিভিয়াস ইয়ার কত হবে, কতদিন হবে, এটাই লিখেছে বই, বইতে এটাই লিখেছে। বলছে ইন কেস হোয়ার নিউ সোর্স অফ ইনকাম, ঠিক আছে, কাম ইনটু এক্সিস্টেন্স প্রিভিয়াস ইয়ার শ্যাল স্টার্ট from the date on which the said source of comes into existence and end the said financial year. বলছে ইনকাম ক্যারি ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার শ্যাল বি ট্যাক্সেবল। বললাম প্রিভিয়াস ইয়ার কাকে বলে, এটা বলতে চাইছে। এবার প্রশ্ন হলো প্রিভিয়াস ইয়ার কত ধারায় বলা যায়, আগে বলি 3 নম্বর ধারায়, এই একই লেখা
আর একবার লিখেছে, কি লিখেছে, অ্যাকর্ডিং টু সেকশন 3 অফ দ্য ইনকাম ট্যাক্স 1961 প্রিভিয়াস ইয়ার মিনস, ঠিক আছে, পিরিয়ড অফ 12 মান্থ কমেন্সিং ফার্স্ট ডে অফ এপ্রিল এভরি ইয়ার অ্যান্ড এন্ডিং 31st মার্চ এভরি নেক্সট ইয়ার। তাহলে কি বলেছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর 3 নম্বর ধারায় 3 নম্বর সেকশনে কি বলা আছে, প্রিভিয়াস ইয়ার বলতে কি বোঝায়, 12 মাসের সময়কাল, 12 মাস, যেটা শুরু হবে এই বছরে 1 এপ্রিল থেকে পরের বছরে কবে, 31 মার্চ, সেটাই লেখা আছে। বলছে দ্যাট ইজ ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার ঠিক আগের বছর। এবার কি বলেছে, দাস প্রিভিয়াস ইয়ার ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। তো এখানে অনেক কথা লিখেছে, আমি তোকে বলছি, আমাদের প্রিভিয়াস ইয়ার কথা বললাম 24-25, অ্যাসেসমেন্ট ইয়ার কথা হয়ে গেল, বোঝা গেল কি বললাম। এবার কি বলছে, in case of a newly set up business or profession or a source of income newly comes into existence here during the financial year, the first previous year shall begin from the date of setting up new business or profession or from the date of when source of income newly comes into existence and ending। ওই যেটা কথা বললাম, নর্মাল কথা, তুই ধর আজকে ধর ব্যবসাটা শুরু করলি কবে, যেটা বললাম মনে করছিস তো, তুই ব্যবসা শুরু করলি 1 জানুয়ারি, তাহলে ওই বছর প্রথম প্রিভিয়াস ইয়ার কবে, 1 জানুয়ারি থেকে। এখানে কিছু উদাহরণ দিয়েছে, উদাহরণটা কি দিয়েছে, রাম বাবু জয়েন টু সার্ভিস অন 1 অক্টোবর 2023। উদাহরণটা বলবো, রাম বাবু চাকরিতে যোগদান করেছে 1 অক্টোবর, চাকরিতে যোগদান করেছে 1 অক্টোবর। সো হিজ ইনকাম স্টার্ট ফ্রম 1, তাহলে ওর ইনকামটা শুরু হবে কবে থেকে, একজন মানুষ অক্টোবর মাসের 1 তারিখে চাকরি জয়েন করবে, তাহলে ওর ইনকাম শুরু হবে কবে, অক্টোবর মাসের 1 তারিখ থেকে প্রিভিয়াস ইয়ার কত, 31 মার্চ অবধি। ঠিক, এখানে তাই বলেছে। তো বলছে হিজ ইনকাম স্টার্ট ফ্রম 1 অক্টোবর থেকে, দেয়ারফর হিজ প্রিভিয়াস ইয়ার 1 অক্টোবর 31 মার্চ। সো ইনকাম অফ দ্য ইয়ার ইজ রেসপেক্ট অফ হুইচ দ্য ট্যাক্স ইজ পেড ইজ কল্ড প্রিভিয়াস ইয়ার। এই যেমন ধর আমি তোকে বলছি, কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট চাকরি যোগদান করলো, ও জুন মাসের 1 তারিখে চাকরি জয়েন করেছে, জুন মাসের 1 তারিখে চাকরি জয়েন করেছে, ঠিক আছে। তো জুন মাসের 1 তাহলে জুন মাসের 1 তারিখ থেকে শুরু হবে, কবে অবধি হবে, জুন মাসে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 10 মাস, 10 মাস হবে প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। তাহলে তোকে কি কোশ্চেন করে প্রিভিয়াস ইয়ার 12 মাসের কম হতে পারে, হ্যাঁ হতে পারে, 12 মাসের কম হতে পারে। তো বলছি ও আরেকটা ওই প্রিভিয়াস ইয়ারে আরেকটা নাম কি, ইনকাম ইয়ার, ইনকাম ইয়ারটাকেই বলা হয় প্রিভিয়াস ইয়ার। ফ্রম দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 89, 90 and onwards all the assessors are required to follow financial year as the previous year, ঠিক আছে। ও বলছে 1989-90 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে, লাইনটা ইম্পর্টেন্ট লাইন এমসিকিউর জন্য, এই তো লং কোশ্চেন মধ্যে কখন বলতাম না, এটা পড়ার দরকার আছে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বলছে কোন অ্যাসেসমেন্ট ইয়ার থেকে প্রিভিয়াস ইয়ারটা ফিনান্সিয়াল ইয়ার হয়েছে, 1989-90 and are required to maintain uniform previous year for all sources of income. The SSC may close his accounts, বলে দিয়েছে, the SSC may close his accounts or a date other than 31st March, but in such a case he is required to prepare another set of accounts. নর্মাল কথা বলছে, এগুলো পড়ার দরকার নেই। তো প্রথম লাইনটাই বলে দিলাম, প্রিভিয়াস ইয়ারের কিছু বৈশিষ্ট্য পড়তে হবে। কি কি বৈশিষ্ট্য বলেছে, প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, যেটা এমসিকিউতে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। বলছে পেমেন্ট অফ ট্যাক্স ইজ ডিপেন্ডেন্ট অন প্রিভিয়াস ইয়ার ইনকাম। তা আমরা যে গভর্নমেন্টকে যে ট্যাক্স পে করি, গভর্নমেন্টকে ট্যাক্স পে করি কবে পে করি, অ্যাসেসমেন্ট ইয়ারে। তাহলে কোন ইনকামের উপর গভর্নমেন্টকে ট্যাক্স পে করি, প্রিভিয়াস ইয়ারে তুই যে টাকাটা ইনকাম করি তার উপর গভর্নমেন্টকে অ্যাসেসমেন্ট ইয়ার ট্যাক্স। তাই লিখেছে পেমেন্ট অফ ট্যাক্স ইজ ডিপেন্ডেন্ট অন প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার ইনকামের উপরই তো ডিপেন্ড করবে তুই কত টাকা ট্যাক্স পে করবে। 2 নম্বর, প্রিভিয়াস ইয়ার ইজ আ পিরিয়ড অফ 12 মান্থ। প্রিভিয়াস ইয়ারের পিরিয়ড কত দিনের হয়, 12 মাসের পিরিয়ড হয়, যেটা শুরু হয় 1 এপ্রিল থেকে পরের বছর 31 মার্চ অবধি। তবে কিছু ব্যতিক্রম আছে, কিছু এক্সেপশন আছে, সবসময় কি প্রিভিয়াস ইয়ার 12 মাস হতে পারে, 12 মাসের কম হতে পারে। তো কখন উদাহরণ, তুই বিজনেস যদি এমন সময় শুরু করবি, বিজনেস বা প্রফেশন, প্রিভিয়াস ইয়ার হেল্প টু ডিটারমিন, মানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। আমরা যখন এই সাবজেক্টের এই ফার্স্ট সেমিস্টার লাস্ট চ্যাপ্টার করবো না, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ডিটারমাইন করতে আমাকে কে সাহায্য করে, প্রিভিয়াস ইয়ার। তাহলে এক একটা প্রিভিয়াস ইয়ারে, আজকে ধর তোকে আমি বলছি, আজকে তুই এই দেশে বসবাস করছিস, ঠিক আছে, কালকে আজকে তুই এই দেশে তো 300 বছরই থাকবি, ধর কালকে বা মানে পরের বছর তুই এই দেশে 300 বছর থাকবে, এর কোনো কথা আছে,
নাও তো থাকতে পারিস, তারপরের বছর আরো কম থাকতে পারিস, ডিপেন্ড করে। তাহলে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস প্রিভিয়াস ইয়ার উপর ডিপেন্ড করে, এক একটা প্রিভিয়াস ইয়ার এক এক রকম স্ট্যাটাস হয়, ঠিক আছে। বলি প্রিভিয়াস ইয়ার অলসো হেল্প টু ডিটারমাইন টোটাল ইনকাম। তো টোটাল ইনকাম ডিটারমাইন করতে প্রিভিয়াস ইয়ার অবশ্যই সাহায্য করে। আচ্ছা, পিরিয়ড অফ প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার পিরিয়ড 12 মাসের বেশি হবে না, 12 মাসের বেশি হবে। এইগুলো সব করা বৈশিষ্ট্য। অ্যাসেসমেন্ট ইয়ার, আর কি বলবো অ্যাসেসমেন্ট ইয়ার? তো কিছু অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলতে বলি, প্রিভিয়াস ইয়ারের পরের বছরটাকে বলে অ্যাসেসমেন্ট ইয়ার। বা বলতে পারবি যে প্রিভিয়াস ইয়ার যে টাকাটা কামাই তার উপর ট্যাক্সটা আমরা যে বছর দিই তাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার কত? 25-26 শুরু হবে 1/4/25 থেকে 31/26, এটাই লেখা আছে যে অ্যাসেসমেন্ট ইয়ার মিন্স দ্য পিরিয়ড অফ 12 মান্থস বিগিনিং উইথ দ্য ফার্স্ট ডে অফ এপ্রিল এন্ড এন্ডিং 31st মার্চ অফ নেক্সট ইয়ার। কি লিখেছে অ্যাসেসমেন্ট ইয়ার সেকশনটা পড়ব। অ্যাকর্ডিং টু সেকশন 2 সাবসেকশন 9 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, অ্যাসেসমেন্ট ইয়ার ইজ দ্যাট ইয়ার, সেই বছরকে অ্যাসেসমেন্ট ইয়ার বলে ইন হুইচ দ্য ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইজ অ্যাসেসড। নরমাল কথা বলছে, হুইচ দ্য ইনকাম অফ প্রিভিয়াস ইয়ারের ইনকামটা যে বছর অ্যাসেস করা হয়, এই বছর যে ইনকাম করলাম এর ইনকামটা অ্যাসেস করবো কবে? পরের বছর, ঠিক আছে। অ্যাসেস করবো ট্যাক্সটা দেবো, ট্যাক্স দ্বারা নির্ধারণ করবো। অ্যাসেসমেন্ট ইয়ার মিনস আ পিরিয়ড অফ 12 months commencing 1st April of every year and ending 31st March of the next year. The concept of assessment year and previous year, assessment year আর previous year কনসেপ্টটা একটার সঙ্গে আরেকটা অঙ্গাঙ্গভাবে জড়িত, একটার সঙ্গে আরেকটা রিলেটেড আছে। প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ারের কনসেপ্টটা একটার সঙ্গে আরেকটা রিলেটেড, কারণ প্রিভিয়াস এই বছর তুই যে টাকাটা কামাবি তার উপর ট্যাক্স দিবি পরের বছর, তাহলে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে, ইন্টার রিলেটেড বলেছে। এখানে যেটা বলেছে এটা দেখার দরকার নেই, কারণ আমি তোকে উদাহরণ কি বললাম, অ্যাসেসমেন্টের উদাহরণ কি বললাম, 25-26, এটাই বলেছে। বলছে টোটাল ইনকাম অফ অ্যান এসএসসি প্রিভিয়াস ইয়ার, বলছে প্রিভিয়াস ইয়ারে তুমি যেই টাকাটা কামাবে তার উপর ট্যাক্স কবে দেবে? অ্যাসেসমেন্ট ইয়ারে কিছু বৈশিষ্ট্য দিয়েছে, বলছে এভরি এসএসসি হ্যাজ অ্যান অ্যাসেসমেন্ট ইয়ার। প্রতিটা এসএসসি একটা অ্যাসেসমেন্ট, যেমন আমার একটা অ্যাসেসমেন্ট ইয়ার আছে, ঠিক আছে। প্রতিটা এসএসসি অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার কি, তুমি যে বছর ট্যাক্স দেবে তাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে। অর্থাৎ প্রতিটা এসএসসি অ্যাসেসমেন্ট ইয়ার, যেমন আমি যেমন ধর আগের বছর যে টাকাটা কামিয়েছি তার উপর ট্যাক্স আমাকে এই বছর দিতে হবে, তাহলে এই বছরটা কি হলো? অ্যাসেসমেন্ট ইয়ার। আর আগের বছরটা কি ছিল? প্রিভিয়াস ইয়ার। তাহলে প্রতিটা এসএসসির একটা অ্যাসেসমেন্ট ইয়ার থাকে, ঠিক আছে। প্রতিটা এসএসসির অ্যাসেসমেন্ট ইয়ার থাকে, এমন কোনো এসএসসি থাকবে না এসএসসি আছে কিনা অ্যাসেসমেন্ট ইয়ার নেই, তো প্রতিটা অ্যাসেসমেন্ট ইয়ার থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার a period of 12 months starting, তো জানিস অ্যাসেসমেন্ট ইয়ার কি 12 মাসের পিরিয়ড, শুরু হবে কবে থেকে? এপ্রিল থেকে, শেষ হবে পরের বছর মার্চে। দ্য কনসেপ্ট অফ অ্যাসেসমেন্ট ইয়ার, ওই একই কথা, আগেরটা কি বলেছিলাম, প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার কনসেপ্টটা কি? ইন্টার রিলেটেড। এখানেও তাই বলবো, প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার কনসেপ্টটা ইন্টার রিলেটেড। তারপর বলছি দ্য টোটাল ইনকাম অফ অ্যান এসএসসি ইজ ট্যাক্স ইন দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে, এট দ্য রেট অফ প্রেসক্রাইব। ও স্যার এটা কি বলেছে লাইন, ধর আমি প্রিভিয়াস ইয়ারে যে টাকাটা কামাবো তার উপর ট্যাক্স কবে দেবো? অ্যাসেসমেন্ট ইয়ারে দেবো। তাই অ্যাসেসমেন্ট ইয়ারের ট্যাক্স প্রশ্ন হলো স্যার কত টাকা ট্যাক্স দেবো? আমার ইনকাম ট্যাক্স অ্যাক্টের যে রেট আছে, রেট, যেমন তার সাপোজ তার বলছে 2.5 লাখ যদি কেউ ইনকাম করে তারপর ট্যাক্স দিতে হয়, কিন্তু 2.5 লাখ টাকা থেকে যদি ইনকাম 5 লাখ টাকা হয় না, তাকে 5% ট্যাক্স দেবে। এবার তুই তো নিজের পছন্দ মতো রেট বসাবি না, যেই রেট বলা আছে। এবার স্যার আমার না 10 লাখ টাকা ইনকাম, 5% ট্যাক্স হবে না, তোকে 2.5 লাখ থেকে 5 লাখ টাকা ইনকাম করে 5%। এবার যে 5 লাখ থেকে 10 লাখ টাকা ইনকাম তখন 20% ট্যাক্স দেবে, আর 10 লাখ টাকার বেশি ইনকাম করলে তখন 30% ট্যাক্স দেবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি তো? বলছে অ্যাসেসমেন্ট ইয়ার অলওয়েজ ফলোইং অন দ্য প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার যদি তোর 24-25 হয় তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? 25-26। আমাদের প্রিভিয়াস ইয়ার কত এই মতো বললাম ভাই, 24-25, প্রিভিয়াস ইয়ার 24-25, তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? 25। এখানে একটু এই পিডিএফটা দেবো, এখানে না প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্টটা একটা বছর আগের করা হবে, একটা বছর পরে, ঠিক আছে। আচ্ছা, এটাই তো আসল কোশ্চেন। এতক্ষণ তো নর্মাল কোশ্চেন হলো। আমি কি বললাম, এবছর যে টাকাটা কামাবো তার উপর ট্যাক্স কবে দেবে? পরের বছর। এক্সেপশন আছে, এক্সেপশন থাকতেই হয়, মানে যখন আইন তৈরি করবে আইনের তো কিছু একটা ফাঁক থাকতে পারে, আইনের তো কিছু একটা ফাঁক থাকতে পারে, ত্রুটি থাকতে পারে আইনের। যে কোনো ল তৈরি হয়, লয়ের কিছু ত্রুটি থাকে, ডিফেক্ট থাকে লয়ের। ধর আমি কি বললাম, এবছর যে টাকাটা কামাবো তার উপর ট্যাক্স কবে দেবো? পরের বছর। মনে কর এই বছর ধর সাপোজ ধর আমি তোকে বলছি এটা কি, ধর সাপোজ ধর 24-25 প্রিভিয়াস ইয়ার। তো ধর একজন পার্সন, আমি তোকে এখানে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ধর একজন পার্সন আমাদের ভারতবর্ষে একটা কোম্পানিতে চাকরি করে, একটা ভালো কোম্পানি, টাটা কোম্পানি, ভারতের কোম্পানি, টাটা কোম্পানি চাকরি করছে, ঠিক আছে। তো ধর ও 1/4/24 থেকে 31/12/24, ভালো করে শুনবি, এতদিন অব্দি চাকরি করলো,
ওর ভালো এক ৩১ বলো ২৪-এ না ওদের কানাডা থেকে একটা বড় কোম্পানি আসছে, বিশাল বড় কোম্পানি। ৪ লাখ টাকা দেবে মান্থলি। ঠিক আছে? ৪ লাখ টাকা মান্থলি দেবে। ও বলছে না এখানে থাকবো না। ভালো করে বুঝবি কিন্তু ৪ লাখ টাকা দেবে। আমি থাকবো না কেন থাকবো? ৪ লাখ টাকা দেবে মাসে। মাসে ৪ লাখ টাকা ওই দেশে দেবে। ওই দেশে আমাকে থাকার জায়গা দেবে, অ্যাকোমোডেশন ব্যবস্থা করে দেবে। আমি কেন এই দেশে থাকবো না? এদেশে কি আছে? এদেশে আমি থাকবো কেন? আমি বিদেশে চলে যাবো। ও ৪ লাখ টাকা পাঠাচ্ছে। কাউকে যদি এখন যদি ভালো অপরচুনিটি দেয়, ও থাকবে এই দেশে? তো চলে যাবে বিদেশে। ৪ লাখ টাকা করে মাইনা। এখানে যেখানে ১ লাখ টাকা হবে তো ওখানে ৪ লাখ টাকা করে মাইনা পাচ্ছে। স্যার ওখানে তো খরচা প্রচুর আছে। হ্যাঁ, খরচা প্রচুর থাকুক না। পুরো ঘরটাই তো দিয়ে দিল ওকে। থাকার জায়গাটা বের নিয়ে খরচা হবে। দিয়ে দিল। তাও ঠিক আছে, ঠিক আছে ৪ লাখ টাকায় ও থাক। ওখানে ৪ লাখ টাকা পাচ্ছে। ও চাকরি চলে গেল। তাহলে ও আমার দেশে কতদিন চাকরি করলো বল? এদিক তাকান ছবির দিকে। স্যার ও ৯ মাস চাকরি করেছে, তাই তো? তার মানে ২৪-২৫ মানে প্রিভিয়াস ইয়ারে ও ৯ মাস চাকরি করেছে। সরকার বলে দাও ট্যাক্স দাও, তুমি ৯ মাস চাকরি করবে। ও তখন কি বলতে পারে? ওই পার্সন কি বলতে পারে? আচ্ছা আমি যে আমাদের রুল কি বলছে? আমাদের ইনকাম ট্যাক্স এর রুল কি বলছে? কেউ কেউ যদি প্রিভিয়াস ইয়ারে টাকাটা কামায় তার উপর ট্যাক্স কবে দেবে? অ্যাসেসমেন্ট ইয়ারে। ভাব ২৫-২৬। ২৫-২৬ কোন দেশে আছে? কানাডায় আছে। কানাডায় আছে। তাহলে ওর থেকে ট্যাক্স দেবে। ওর থেকে ট্যাক্স দেবে কি করে? বলছে তুমি তো চলে গেলে আর তুমি এই দেশে আসবে কোনো গ্যারান্টি নেই। আর কোনো গ্যারান্টি তুমি এই দেশে আসবে না। তুমি এখানে ট্যাক্স মিটিয়ে দিয়ে তারপর যাও। তার মানে কি বলতে পারি? প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট এর কি হয়ে গেল? সেম হয়ে গেল। প্রিভিয়াস ইয়ার ২৪-২৫ হলে অ্যাসেসমেন্ট ইয়ারও ২৪-২৫ হয়ে গেল। তাহলে এরকম কেসে কিন্তু প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার সেম হবে। অর্থাৎ তুই যদি চাকরি সূত্রে যদি একদম ভারতে চলে মানে ভারতের বাইরে চলে যাস, ট্যাক্স মিটিয়ে দিয়ে যাবে। আরেকটা উদাহরণ, এটাই উদাহরণটা চেঞ্জ করে দিই। ধর তোর ব্যবসা করছিলি, তোর ব্যবসা ভালো যাচ্ছে। ব্যবসা বন্ধ করে দিলি। কবে বন্ধ করলি? এই তারিখে ব্যবসা বন্ধ করলি। ব্যবসা বন্ধ করলি। ব্যবসা বন্ধ করলে তো গভর্নমেন্ট বলল ব্যবসা বন্ধ করলি তো? এবার গভর্নমেন্ট বলল দাও ট্যাক্স দাও। তুই ব্যবসা বন্ধ করে ট্যাক্স দাও। বললেন না, আমি তো ট্যাক্স পরের মধ্যে দেব। বলছে তুমি ব্যবসা বন্ধ করে আমি কি করে তোমার থেকে ট্যাক্স নেব? তুমি ব্যবসা বন্ধ করলে ট্যাক্সের টাকা এবছরই মিটিয়ে দাও। তুমি ট্যাক্সের টাকা এবছরই মিটিয়ে দাও। এরকমই কিছু পয়েন্ট, আরো অনেক পয়েন্ট আছে আমি তোকে বলবো। এ লিখেছে ইনকাম অফ প্রিভিয়াস ইয়ার ইজ চার্জেবল টু ট্যাক্স ইন দ্য ইমিডিয়েটলি ফলোইং অ্যাসেসমেন্ট ইয়ার। অর্থাৎ এই বছর টাকা কামালে তার ট্যাক্স এই বছরই দিতে হবে। এর কিছু এক্সেপশন আছে। জাস্ট তোর বইতে তো অনেক লেখা আছে, আর দরকারই নেই। এই ৪ টে পয়েন্ট বললেই হবে। ৪ টে পয়েন্ট বলে আর কিছু করার দরকার। ৪ টে পয়েন্ট। কটা? ১, ২, ৩, ৪ টে পয়েন্ট, আর কিছু দরকার নেই। কি লিখেছে? শিপিং বিজনেস। আচ্ছা এটা কত নম্বর? শিপিং বিজনেস অফ নন রেসিডেন্ট। এই লাইনের মানে দেখো সেকশন পড়বে কিন্তু সেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ১৭২ নম্বর ধারায় বলা হয়েছে। ১৭২ নম্বর ধারায় বলা হয়েছে। তাহলে তোকে বলতে পারে পরীক্ষায় কেমন দিতে পারে? যে আমরা তো জানি প্রিভিয়াস ইয়ারে ইনকাম করলে তার ট্যাক্স অ্যাসেসমেন্ট ইয়ারে দিতে। কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে। প্রিভিয়াস ইয়ারের ট্যাক্সটা মানে কোনো কেসে প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার সেম হতে পারে। এরকম ৪ টে উদাহরণ আছে তোর পরীক্ষায়, এর মধ্যে যেকোনো একটা উদাহরণ পড়ে। ঠিক আছে? তার মানে কি হচ্ছে? প্রথম উদাহরণটা কি বলছে? ১৭২ নম্বর ধারা কি বলেছে? শিপিং বিজনেস অফ নন রেসিডেন্ট। ধর শিপিং বিজনেস অফ নন রেসিডেন্ট মানে বিদেশ থেকে না, লন্ডন থেকে একটা জাহাজ আসছে। লন্ডন থেকে একটা জাহাজ আসছে। তো জাহাজ স্যার কি জাহাজ? ওই ঘুরতে আসে জাহাজ? না, মালবাহী জাহাজ মানে বুঝিস তো গুডস প্রচুর। ওই জাহাজে কত টাকার মাল আছে জানিস? ধর ১০ কোটি টাকার মাল আছে। মানে জাহাজে যখন মাল আসছে না, আমার দেশে যখন আসছে বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন ওই ১০ কোটি টাকার মাল আছে। তা আমার দেশে ধর তখন ধর আমাদের পোর্ট মানে বুঝিস তো বন্দরে ১০ কোটি টাকার মাল নামবে। ১০ কোটি টাকার মাল নামান। ভালো করে বুঝতে পারছিস তো? গল্পটা বুঝিস কিন্তু? দেখ আমি তোকে বলতে পারি, তুই পয়েন্টটা মুখস্থ করে চলে গেলি। কিন্তু গল্পটা বুঝতে পারবি। ১০ কোটি টাকার মাল না। যেই ১০ কোটি টাকার মাল নামলো, এইবার ওই যে মালটা নামালো তার জন্য গাড়ি ভাড়া নেবে। ওই যে এত দূর আসলো গাড়ি ভাড়া নেবে। প্রশ্ন হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট বলবে যে তুমি যে আমার এখানে যে ১০ কোটি টাকার মাল নামালে, তো ১০ কোটি টাকার মালের উপর তুমি তার ফ্রিতে মাল নেওয়া, তুমি তাকে গাড়ি ভাড়া নিয়েছো ওখান থেকে লন্ডন থেকে আনার জন্য গাড়ি ভাড়া নিয়েছো। তার মানে তুমি আমার দেশে ইনকাম করেছো, তুমি আমার দেশ থেকে ইনকাম করেছো, তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে। তখন ওই শিপের যে মালিক, শিপ কোম্পানির মালিক, ও বললো আমি ট্যাক্স দেবো না। বলছে কেন তুমি ট্যাক্স দেবে না? বললো যে আমরা কি জানি যে এবছর ইনকাম করলে তার ট্যাক্স তো পরের বছর দিতে হবে। তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট বললো তুমি পরের বছর আমার দেশে আবার জাহাজ নিয়ে আসবে, কি গ্যারান্টি আছে? কেননা তুমি আজকে আসলে আমাদের ১০ বছর বা ১৫ বছর পর আসলে, বা আসলেই না, তুমি আসলেই না, তাহলে তো হবে না। তাহলে তুমি এখান থেকে জাহাজ তখনই বের করতে পারবে পোর্ট থেকে, তোমাকে ট্যাক্স পেমেন্ট। বললি আমার সিএ নেই, এখন সিএ তো আসেনি, হিসাব করা হয়নি, আমি কি করে ট্যাক্স পেমেন্ট করবো? ইনকাম, খরচা, ট্রেডিং মানে ফাইনাল এখন করা হয়নি, আমি কি করে প্রফিটই যাই না, কি করে ট্যাক্স দেবো?
বলছে তুমি তো এখানে তো তুমি মালটা নামালে, তুমি তো একটা ভাড়া নিয়েছো। তোমাকে আমি বলছি না অ্যাকুরেট টাকা দাও, অন অ্যান এভারেজ টাকা দিতে হবে। অন অ্যান এভারেজ একটা পার্সেন্টেজ দিয়ে চলে যাবে। মিডিয়াম। অন অ্যান এভারেজ একটা পার্সেন্টেজ তুমি যত টাকা ভাড়া নিলে তার সরকার একটা বলেছে, সাপোজ এরকম কোনো ফিক্সড নিয়ম নেই, জাস্ট এক্সাম্পল বলছি ৭.৫% তুমি ট্যাক্স দিয়ে চলে যাও। ৭.৫% ট্যাক্স দিয়ে তুমি চলে যাও। তা এরকম হয়েছে। বুঝছো? শিপিং বিজনেস অফ নন রেসিডেন্ট। রেসিডেন্ট হলে তো আমার দেশেই আছে। ট্যাক্স যখন বুঝে গেল। শিপিং বিজনেস অফ নন রেসিডেন্ট। সেকশন নাম্বার 172। আর পার্সন লিভিং ইন্ডিয়া অলরেডি বলেছো। তুই এই দেশে ছিলি, কারণে জব পেয়ে গেলি। পার্সন লিভিং ইন্ডিয়া, ঠিক আছে? তারপর কি বলে দেখ, ডিসকন্টিনিউ বিজনেস অর প্রফেশন, বললাম না কোনো ব্যবসা বন্ধ করে দিন। ব্যবসা বা প্রফেশন বন্ধ করে দিন। আর কি বলেছে? ইনকাম অফ অ্যান এওপি অর বিওআই অর অ্যান আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পারসন ফ্রম আ পার্টিকুলার ইভেন্ট। তুই যদি কোনো একটা পার্টিকুলার ইভেন্টে যোগদান করিস, ঠিক আছে? পার্টিকুলার ইভেন্টে যোগদান করিস। এই ৪টে পয়েন্ট এর মধ্যেই কিন্তু পরীক্ষা থাকবে। এর বাইরে থাকবে না। পয়েন্টগুলো এই পয়েন্টের মধ্যেই তোকে তুলবে। এই পয়েন্টে তুলবে, বাইরে পয়েন্ট তুলবে না। তাও বলে দিলাম। এবং আমি বলব তার মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট দিতে পারে কোনটা? আমার তো মনে হয় শিপিং বিজনেসই হবে। শিপিং বিজনেস করা। আচ্ছা, এখানে দেখ কি লিখেছে? ওই পয়েন্টগুলি আরেকটু বড় করে লেখা হয়েছে। ১ম পয়েন্টে ১, ২ বোঝানো হয়েছে, ৩ নম্বর বোঝানো হয়েছে। নো। এটা কি ৪ নম্বর পয়েন্টটা কি বলেছে? দ্য ইনকাম অফ পারসন লাইকলি ট্রান্সফার টু প্রপার্টি উইথ আ ভিউ অ্যাভয়েডিং ট্যাক্স। অনেকে কি করে? একজন লোকের নামে প্রচুর সম্পত্তি আছে। প্রচুর সম্পত্তি আছে। ও কি করে? ও ওই সম্পত্তিটা কি করে? ও ওর ওয়াইফের নামে সম্পত্তি ট্রান্সফার করে দেয়। বুঝতে পারলি? একজন পার্সনের কাছে নিষ্ঠার এর কাছে প্রচুর সম্পত্তি আছে। তার একটা বাড়ি আছে। ওর কাছে ও বিভিন্ন জায়গা থেকে টাকা ইনকাম করে। ও ধর চাকরি করে টাকা ইনকাম করে। ও ধর ব্যবসা করে টাকা ইনকাম করে। এবার ওর বাড়ি আছে, বাড়ি ভাড়া দেয়। ও কি করল? ওর বাড়িটা ওর বউয়ের নামে লিখে দেয়। ওর বাড়িটা বউয়ের নামে লিখে দেয়। সরকার বলছে, "তুমি যে তোমার বাড়িটা বউকে লিখে দিয়েছো, তার মানে কি তোমার বাড়িটা বউকে বিক্রি করেছো?" বলছে, "না, বউকে বিক্রি করিনি, আমি লিখে দিয়েছি।" তাহলে বাড়ি থেকে যদি কোনো ইনকাম হয়, বাড়ি থেকে যদি তোমার কোনো ইনকাম, বাড়ি ভাড়া থেকে যদি কোনো ইনকাম করা হয়, সেই ইনকামটাকে ধরা হবে কি? তোমার ইনকাম, তোমার বউয়ের ইনকাম। তুমি যে তোমার বাড়িটা বউকে বিক্রি করেছো, বাইরে বউকে বিক্রি করো, তাহলে তো তুমি একটা ইনকাম করেছো। ইনকাম করলে তোমার ট্যাক্স হয়েছে, সেই ট্যাক্সটা তুমি আমাকে দিয়েছো। কিন্তু ট্যাক্স দাওনি আমাকে, তাহলে কি করে হবে? তো এরকম কেসের ক্ষেত্রে দ্যা ইনকাম অফ পারসন লাইকলি টু ট্রান্সফার প্রপার্টি, মানে এমন কোন পারসন, ঠিক আছে? ঠিক আছে? তো কোন প্রপার্টি ট্রান্সফার করে দিচ্ছে। কেন? ট্যাক্সটা এভয়েড করার জন্য। এরকম কেসের ক্ষেত্রেও কিন্তু এই উদাহরণ। এই ৫ টা উদাহরণ বললাম। আমার মনে হয় না এর বাইরে আর কিছু পয়েন্ট থাকতে পারে। আচ্ছা, একটা অঙ্ক দিয়েছে দেখ। এখানে কি লেখা আছে? এই লেখাটা আমি পড়লাম না, কেন আগেই অলরেডি বলে দিয়েছি। ওই প্রিভিয়াস ইয়ার ফর আ নিউলি সেট আপ বিজনেস অর প্রফেশন, নতুন ব্যবসা শুরু করলে প্রিভিয়াস ইয়ার কি হতে পারে? বললাম না নতুন ব্যবসা শুরু করলে প্রিভিয়াস ইয়ার কি হতে পারে? যেদিন থেকে শুরু করব সেদিন থেকে ৩১শে মার্চ হচ্ছে। দেখ, একটা উদাহরণ দিয়েছে। এই উদাহরণগুলো তোর পরীক্ষায় থাকতে পারে। শ্রী মানিক ধর ব্যবসা শুরু করেছে ১/৮/২৩ এ। কবে ব্যবসা শুরু করেছে? ১/৮/২৩ এ। তাহলে ওর প্রিভিয়াস ইয়ার কবে হবে? ১/৮/২৩ থেকে ৩১শে মার্চ ২৪ হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর যে ওয়াই সেট আপ আ নিউ ওয়াই একটা নতুন ব্যবসা শুরু করেছে। কবে? ১৫ই মে ২০২৩। তাহলে ১৫ই মে ২০২৩ যদি ব্যবসা শুরু করিস, তাহলে তো প্রিভিয়াস ইয়ার কবে হবে? ১৫ই মে ২০২৩ থেকে ৩১শে মার্চ ২৪। এই কথাগুলো লিখেছি। কোন কঠিন কথা লেখেনি। তো আমি আজকে এত অবধি পড়ালাম। ঠিক আছে তো? PDF টা ঢুকে আছে।